সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঈদের এই মহা ব্যস্ততাকে সামনে রেখে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1257তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রাণপ্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ সিরাজুল ইসলামের জীবনের এক ভয়ঙ্কর রকম বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মানুষের উপকার করতে এসে দুষ্ট কবিরাজের জালে বন্দি মায়াপরী। দুনিয়াতে মানুষের উপকার করতে এসে দুষ্ট কবিরাজের জালে বন্দি হলো মায়াপরী। এই গল্পটা সিলেটের প্রত্যন্ত এলাকার এক সহজ সরল ছেলে সিরাজুল ইসলামের জীবনের ভালোবাসা মুখর এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আমি জানি কথাটা শুনতে আপনাদের অনেক খারাপ লাগবে, তারপরে একটা চরম বাস্তব সত্য কথা বলে যাই। কোন এক লোক বলেছিলেন যে দোপায়া জাতির উপকার করতে নাই। কথাটা অনেক শুনতে খারাপ লাগলেও আদতে এটা বাস্তব। আমি খুব কম দেখেছি যে উপকার করার পরে সেটার প্রতিদান ভালোভাবে পেতে। আজ আপনি যাকে উপকার করবেন, ঠিক কালকে সেই মানুষটাই আপনার ক্ষতি করবে। তবে তা সবাই না, বেশিরভাগ ক্ষেত্রে এরকমটাই ঘটে। আজকের এই গল্পটা হৃদয় স্পর্শ করার মতো এক পরীর বাস্তব জীবনের গল্প। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা প্রত্যেকে আমার সাথে থাকবেন এবং গল্প শেষে সিরাজুল ইসলাম ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, রয়েছে আমার মা, আর কেউ নেই। সিলেট শহরের অদূরে কোনো এক পার্শ্ববর্তী জায়গা বলতে যে জায়গার কোনো মালিকানা হয় না, যেটা সরকারি খাস জায়গার এক গ্রামে আমাদের পরিবারটা ছিল একেবারে নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিল একজন দিনমজুর। যে সময় ঠিক যেই কাজ পেত আমার বাবা সেই কাজই করত। ছোটবেলা থেকে দেখে আসছি প্রচণ্ড রকমের অভাব অনটনে আমার শৈশবের দিনগুলো কাটে। আমার জীবনের গল্পটা 8-10টা ছেলের গল্পের মতো না, সমাজের 8-10টা সাধারণ মানুষের জীবনের গল্পের মতো নয়। আমার জীবনের গল্পটা এক ভয়ঙ্কর রকম হৃদয় বিদারক গল্প। ছোটবেলায় আমি যেখানে জন্মগ্রহণ করার পরে আমি জানতে পারি যে আমার বাবার মূল ঠিকানা এটা নয়। আমার বাবা মূলত সিলেটের বাসিন্দা নয়। আমার বাবার বাড়ি হচ্ছে ময়মনসিংহে, এবং ময়মনসিংহ থেকে আমার বাবা কাজের উদ্দেশ্যে সিলেট নগরীতে আসে, এবং সেখানে আসার পরে আমার বাবা সিলেটের কোনো এক প্রত্যন্ত এলাকায় যায় কাজের সন্ধানে। সেখানে কাজ করতে করতে আমার মায়ের সাথে আমার বাবার একটা সম্পর্ক হয়। আমার মা দেখতে একেবারে কুৎসিত চেহারা ছিলেন, মানে অনেক কালো টাইপের একটা মহিলা ছিলেন, কিন্তু এরপরেও কেন জানি আমার বাবা ওই কালো মানুষটাকেই তার দেহ মনোপ্রাণ উজাড় করে ভালোবাসে। এবং সেই ভালোবাসার প্রতিশ্রুতিতে আমার বাবা তখন আমার মাকে নিয়ে পালিয়ে চলে আসে। আমার মায়ের অবস্থাও যে খুব খারাপ ছিল তা না, মোটামুটি মিডল ক্লাসের ছিল আমার নানা নানিরা। আমার মামারা ছিল অনেকেই, আমার মায়েরা ছিল 3 বোন, মামা ছিল 2 জন। তো আমার মা সবার ছোট ছিল। যখন আমার মা ওই কাজের লোকের সাথে বাড়ি থেকে পালিয়ে চলে আসে, এরপরে আমার নানা নানি আর আমার মামা, আমার খালারা সবাই সাফ করে আমার মাকে জানিয়ে দেয় যেন আমার মা তার জীবন দশায় কখনোই তার বাপের বাড়িতে আর ফিরে না যায়। আমার নানা নানি আর আমার মামারা কখনোই আর মাকে মেনে নেবে না বলে তারা সাফ আমার মাকে জানিয়ে দেয়। ভারাক্রান্ত হৃদয় নিয়ে কান্নাকাটি করতে করতে আমার মায়ের সেই সময়টুকুন কাটতে থাকে আমার বাবার সাথে। একটা পর্যায়ে তারা এখানে সেখানে ভাড়া থাকতে থাকতে সরকারি ওই খাস জায়গাটা পায়, এবং সেখানে বাড়ি করে আমার বাবা আমার মাকে নিয়ে একটা ছোট্ট অভাবের সুখের সংসার তৈরি করে। সেই সংসারে যদিও ছিল প্রচণ্ড রকমের অভাব, কিন্তু তারপরেও ছিল পারস্পরিক শান্তি, সুখ আর ভালোবাসা। তাদের ওই ভালোবাসার ফসল হয়ে দুনিয়াতে আমি আসি। আমার নাম সিরাজুল ইসলাম। আমার বাবা মা আদর করে রাখে, নবাব সিরাজউদ্দৌলার নাম করে আমার নামকরণ করা হয়। ছোটোবেলা থেকে আমার আব্বা আম্মার সাথে সময়গুলো কাটতো। এরকম করতে করতে আমার আব্বা একদিন বালুর টাকের কাজে যায়। আমার বয়স তখন আনুমানিক প্রায় 4 থেকে 5 বছর হবে, তারও কম হতে পারে। মানে বাবার এই ঘটনাগুলো আমার ঠিক যতটুকু মনে আছে আমি ঠিক ততটুকুই বলি। দেখা গেল কি যে আমার বাবা বালুর কাজে যায়, সিলেটের বালুর কাজে যায়। ওখানে তো বেশিরভাগই হচ্ছে আপনার ইট বালের কাজ ছিল। তো বালুর কাজে গেলে পরে আমার আব্বা ওইখানে বালুর কাজ করে যখন রাতের বেলায় ট্রাক নিয়ে আসতেছিল,
আমার আব্বা মানে ট্রাকের উপরে, আপনারা অনেকেই খেয়াল করে দেখবেন যে বালি যখন ভরপুর করা হয় তখন ট্রাকের উপর অনেক শ্রমিকরা কিন্তু ঘুমায়। অনেকেই রাস্তাঘাটে দেখতে পাবেন যে শ্রমিকরা ঘুমায়। তা আমার আব্বা কী করলো, ট্রাক লোড করে ট্রাক দিয়ে আসার সময় ওই ট্রাকের উপরে মানে বালির উপরে আমার আব্বা ঘুমিয়ে গেছিলো। আব্বু যখন বালির উপরে ঘুমিয়ে যায়, একটা সময় ওই ঘুমের মধ্যে ট্রাক যখন যাচ্ছিলো, ট্রাক একটা কাইট দেয়, মানে ডান থেকে বামে একটা কাইট দেওয়ার পরে আমার আব্বা ওই ট্রাকের উপর থেকে নাকি পড়ে যায়, এবং পড়ে যাওয়ার ফলে পিছন থেকে একটা গাড়ি এসে আমার আব্বাকে ছেঁচড়ে দিয়ে যায়। মানে আমার আব্বা মৃত্যুবরণ করে। খুব ছোট বয়সে আব্বাকে হারানোর পরে পুরো পৃথিবীটাই যেন তখন অন্ধকার মনে হচ্ছিল। চারদিকে কোথাও আলোর প্রদীপ দেখতেছিলাম না। একে তো ছিলাম অভাবেই, তার উপরে আরও বেশি অভাবে তখন দিনগুলো কাটতে থাকে। খেয়ে না খেয়ে প্রতিটা দিন দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মধ্যে কাটে। আমার মা যদিও দেখতে খুব বেশি একটা সুন্দরী মহিলা ছিল না, গ্রামের সবার সাথে আমার মানে গ্রামের বলতে আমাদের তো এটা কোনো গ্রাম ছিল না, বিশেষ করে একটা খোলা মাঠ ছিল। ওই মাঠের মধ্যে আমার আব্বা প্লাস্টিক দিয়ে কোনো রকমের একটা প্লাস্টিকের ঘর নির্মাণ করেছে। তো দেখা যায় আব্বার মৃত্যুর পরে আমার মা তখন মানে বাসা থেকে খুব বেশি একটা বের হইতো না, বেশিরভাগ সময় বাসায় থাকতো। চেহারা কালো হইলেও না আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়তো। যথেষ্ট পরিমাণের দিনদার ইমানদার একজন মানুষ ছিল, কখনো নামাজ কাজা করতো না। 5 ওয়াক্ত নামাজ আমার মা যথারীতি পড়ার জন্য চেষ্টা করতো। এবং একটা পর্যায়ে দেখলাম যে আব্বুর মৃত্যুর পরে আমাদের পরিবারে কোনো খাবার নাই, মানে খাবার খাইতে পারি না। তো আমার আম্মা করলো কি, এরকম করে এই বাড়িতে ওই বাড়িতে বিভিন্ন এলাকার মধ্যে গিয়ে গিয়ে কাজ করতো। তাই আমার আম্মা তো কালো হইলেও যুবতী ছিল, মানে দেখতে অনেকটা ইয়াং ছিল। তো অনেকে মায়ের দিকে খারাপ নজর দিত বা খারাপভাবে ইঙ্গিত করতো, যেগুলো আমার নিজের চোখেরও দেখা। আমি নিজেও এরকম অনেক কিছু আমার চোখে দেখেছি। তারপরেও মনটাকে আস্তে আস্তে করে বুঝাইতে আসছি যে হয়তো একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে, হয়তো পরিস্থিতি একটা সময় সব ঠিক হয়ে যাবে, হয়তো এরকমটা থাকবে না। এরকমটাই আমি মানে মনে করতেছিলাম যে সব কিছু হয় ঠিক হয়ে যাবে বা এরকম কিছু একটা। কিন্তু আসলে আর কোনো কিছুই ঠিক হচ্ছে না। দিন যত সামনের দিকে যাচ্ছে আমার মায়ের সাংসারিক জীবনে অভাব অনটন ঠিক ততটাই বাড়তেছে। এত বেশি অভাব অনটন বাড়তেছে যে অভাবের তাড়নায় আমাদের বেঁচে থাকাটাই দায় হয়ে দাঁড়িয়েছে। তারপরও আস্তে আস্তে করে দিনগুলো পার করতেছি, আস্তে আস্তে করে সময়গুলো পাস করতেছি। এরকম করতে করতে একদিন বিকেলবেলা আমাদের বাড়ির পাশে মানে আমাদের ওই খালি জায়গাটার পাশেই হচ্ছে একজন লোক আছে, ওনার নাম হচ্ছে আপনার মোল্লা ইব্রাহিম। মোল্লা ইব্রাহিম বলে একজন লোক আছে, ওনার অনেক বড় একটা মাছের ঘের আছে, মানে উনি ওখানে মাছ চাষ করে। তো মাছ চাষ করে দেখে আমার আম্মা একদিন করলো কি, বিকেলবেলা আমার মা ওইখানে গেছে পুকুরে মাছ ধরার জন্য। মানে ওনার যে মাছের গেটটা সেটা অনেক বড়। তো মা নামছে, আমি পাড়ে দাঁড়ায় আছি। তো আম্মা হাত দিয়ে মাছ ধরতেছে। তা আব্বু মারা যাওয়ার পরে আর কি। তো যখন মাছ ধরতেছে ওই পুকুরের যে মালিক আছে মোল্লা ইব্রাহিম, উনি তখন কোত্থেকে যেন আসছে, এসে দেখলো যে আমার আম্মা পুকুরে মাছ ধরতেছে। পরে আম্মারে ডাক দিল, ডাক দেওয়ার পরে আমারে বললো, তুমি অমুকের বউ না? আমার মা বলে হ্যাঁ। বলে তোমার স্বামী তো মারা গেছে। আমি বলে, মা বলে হ্যাঁ মারা গেছে। তাহলে এনে কী করো? আমার মা বলে, দেখেন আমার ছেলেটা মাছ খাইতে বলতেছে, তেন আমাদের তো আসলে সমর্থন হয় মাছ কেনার মতো, তাই ভাবলাম আপনার পুকুর থেকে একটা মাছ ধরবো আর কি, এই জন্য এখানে আসছিলাম। পরে লোকটা সাফ সাফ আমার মাকে বলে, এখান থেকে চলে যাও, এখানে কখনো আর মাছ ধরতে আসবে না। আমার মাকে ধমকাধমকি করে মা তখন এখান থেকে চলে আসে বাড়িতে। এবং বাড়িতে চলে আসার এর পরের দিন আমি আবারও চিল্লাইতেছি, মা যাও না, মাছ ধরো, মাছ খাবো, মাছ ধরো, মাছ খাবো। এমন করে করে মা তখন সন্ধ্যার সময় মানে যখন অন্ধকার হয়ে যায় মাগরিবের পরে আমার আম্মা নিয়ে চুরি করে আবারও ওইখানে মাছ ধরার জন্য যায়। এবার গেলে পরে ওই পুকুরে কে জানি দেখে ফেলে, মানে কোনো একটা লোকে দেখে তখন ওই ইব্রাহিমরে আবার খবর দেয়, মোল্লা ইব্রাহিমরে খবর দেয়। মোল্লা ইব্রাহিম তখন তাড়াহুড়ো করে এখান থেকে এসে আমাকে ধরে বলতেছে মানে আমাদেরকে ধরে বলতেছে ওইখানে নিয়ে যায়। একটা মসজিদ আছে, মসজিদের সামনে নেয়। নিলে পরে আমার আম্মাকে বলে, তুমি নামাজ পড়ছো? আম্মা বলে, পড়ছি। ফজর পড়ছো, জোহর পড়ছো, আসর পড়ছো? আমার আম্মা বলে, হ পড়ছি। তা বলি, এত যে নামাজ পড়ো, নামাজ পড়ে এসে চুরি করতেছো, তোমার লজ্জা করে না? আমার আম্মা তখন নিচের দিকে তাকিয়ে বলল, পেটের খিদা না ভাই, আর লজ্জা মানে না। আর যখন এই ছেলেটা বলে মাছ খাবো তখন আর কানে নিতে পারি না। এবার ওই মোল্লা ইব্রাহিম আমার মাকে বলে, তুমি ভয় পাও? বলে, না ভয় পাই না। মোল্লা ইব্রাহিম তখন আমার মাকে বলে, তোমার যে চেহারা, তোমাকে তো কেউ কখনো বিয়ে করবে না, আর তোমার তো আর দ্বিতীয় কোনো বিয়ে হবে না, আর কোনো লোকে তোমার দিকে তাকাবেও না। এরকম করেই বলতেছে, একটা কাজ করো, তুমি আর তোমার ছেলে মিলা আমার পুকুরটা প্রতি রাতে পাহারা দিবা। যেহেতু তোমার এত বড় সাহস, তুমি মাগরিবের পরে পুকুরে মাছ ধরতে চলেই আসছো, তাহলে তুমি আমার পুকুরটা পাহারা দিবা।
সকাল থেকে মানে রাত থেকে মানে সন্ধ্যা থেকে সকাল অবধি পর্যন্ত পুকুর পাহারা দিবা রাতের বেলায়, এবং এর বিনিময়ে আমি তোমাকে মাছও দিব এবং কিছু টাকাও দিব। আমার আম্মা বলে, তাহলে তো এটা আমার জন্য ভালোই হয়, আমি এটা করার জন্য রাজি আছি। তাই লোকটা বললো যে ঠিক আছে, তাহলে তোমাকে একটা বেতন ধার্য করলো। ওখানে একটা বেতন ধার্য করে এরপর থেকে আমার মায়ের নতুন কাজ শুরু হলো। কাজ হচ্ছে এটা যে সকালবেলা মা আমাকে নিয়ে ওই ঘাটে যাইতো, আপনার ওই পুকুরে পাড়া যাইতো। ওখানে যাওয়ার পরে আমাকে নিয়ে বসে বসে আমার মা আমাকে গল্প শোনাতো, অনেক জিন পরি গল্প শোনাতো, দেবদেবীর গল্প শোনাতো, আইরে আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, এরকম করে আমাকে অনেক কবিতা শোনাতো। আমি মায়ের কোলে পুকুর পাড়ে বসে বসে ঠান্ডা হিমেল বাতাসে চোখ জুড়িয়ে আমার ঘুম আসতো। মা আমার মাথা টিপে দিত, মা আমার কপাল টিপে দিত, আর একটু পরে পরেই বলতো, ওই কে রে ওখানে, একে এখানে, এরকম করে শুধু শুধু কথা বলতো, যাতে পুকুরের আশেপাশে থাকা মানুষগুলো বুঝতে পারে যে পুকুর পাহারা দেওয়া হচ্ছে, যাতে কোনো চোর পুকুরের মাছ না ধরতে পারে। মায়ের কোলে মাথা রেখে চুপটি করে করে ঘুমাইতাম, আর মানে বলতাম, মা ও মা আমার বাবা কোথায়, বাবা কি কখনো ফিরবে না? মা আমারে বলে, তোর বাবা আকাশের তারা। আমি বললাম, কোন তারাটা মা? বাবা। মা বলে, কখনো এই তারা, কখনো ওই তারা। আকাশে জলজল করে দেখতে থাকা বড় বড় তারাগুলোর মাঝে এক এক দিনে এক একটা তারাকে আমার বাবা বলে আমার মা আখ্যায়িত করতো। আমি তারার পানে তাকিয়ে থাকতাম। আজকে বলতাম, মা দেখো দেখো, বাবা না আজকে জায়গা পরিবর্তন করেছে, বাবা না এখানে ছিল আজকে এখানে নাই, দেখো মা বাবা ওখানে চলে গেছে। এরকম করে করেই স্মৃতিগুলো আজও আমার চোখে জল ছড়িয়ে দেয়। মায়ের সাথে কাটানোর সময়গুলো আমি আমার জীবনে কখনোই ভুলতে পারবো না। এরকম করে একদিন, 2 দিন, 3 দিন কাটতে কাটতে একদিন হঠাৎ করে হলো কি, আমি আর মা বসে আছি পুকুর পাড়ে। পুকুরের একটা পাড়ে, এই পুকুরের মাঝখান থেকে মনে হচ্ছে কি জানি একটা জিনিস উঠতেছে, মানে এইরকম একটা যে মানে মনে হয় পানির ভিতর থেকে কিছু একটা উপরের দিকে উঠতেছে, একটু ভয়ানক আকৃতির কিছু। আমার মা তখন দেখে ভয় পেয়ে গেল, কিরে এই যে কী হইলো? আম্মা তখন বললো গিয়ে আমাকে নিয়ে পাশে একটা খাজুর গাছ আছে, খাজুর গাছের নিচে গিয়ে আশ্রয় নিল। দেখে মনে হলো পুকুরের মাঝখানটাতে উপর থেকে কিছু একটা জিনিস পড়েছে, এবং পরে এটা ভাসমান একবার উপরে উঠতেছে আবার নিচে নামতেছে। চাঁদের আলোতে ঠিক ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে এটা কি পড়ছে, তবে এইটাই স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিছু একটা এখানে পড়ে গেছে বা কিছু একটা পড়ে আছে। মা তখন বারবার চিন্তা করতেছে কি হতে পারে এটা, মানে এটা কি হতে পারে, বারবার মা এই জিনিসটাই চিন্তা করে। এবং এরকম করতে করতে প্রায় আপনার সকাল অবধি আমরা ভয়ে ভয়ে ওই খেজুর গাছের গোড়ায় থাকি, এবং সকাল হয়ে যাওয়ার পরে আমরা তখন এই পুকুর পাড়ে আসি, এবং আসার পরে পুকুরের মধ্যে আর কোনো কিছুই দেখতে পাই না। এটা যে শুধুমাত্র একটা পুকুর তা বললে ভুল হবে, এটার আকৃতিটা মনে হয় যেন একটা দিঘির মতো। একটা দিঘি ঠিক যতটা বড় হয়, একটা দিঘির সাইজ যতটা বড় হয়, এই পুকুরটা দেখতে না ঠিক ততটাই বড় ছিল, অনেক বড় আকৃতির একটা পুকুর। যাই হোক, এরপরে মারে বললাম যে মা পুকুরের মধ্যে কি কোনো জিন আসছিল? আমার তো মনে হয় কোনো একটা জিন আসছে। আমার আম্মা বলে, আরে জিন হবে কোত্থেকে, মনে হয় আসমান থেকে কিছু একটা পড়ছে, কে মনে হয় বিমানে নিয়ে কিছু যাওয়ার সময় ফালাই দিছে, এগুলো মা বলে। আবার অনেকেই শুনলে হাসবে। আমার আম্মা সকালবেলা পুকুরে ডুব দিয়ে নিচে দেখে যে কোনো কিছু পড়ছে কিনা আসমান থেকে। এইভাবেই তখন সময়গুলো কাটতেছে, এবং কাটতে কাটতে একটা পর আমার আম্মা তখন এই কথাটা ওই ইব্রাহিম মোল্লারাও জানায়। ইব্রাহিম মোল্লা বলে, তুই আর তোর ছেলে পাগল হয়ে গেছিস, আসমান থেকে কিছু পড়বে কেমনে, এটা কিছুই না। এরপরের দিন আমার আম্মা আবারও পুকুর পাহারা দিচ্ছে। তো আম্মা আর আমি সেদিন একটু ভয়ে ভয়ে পাহারা দিচ্ছিলাম। একটা পর্যায়ে আমরা যে পারে আছি এটা ছিল পশ্চিম পাড়, বাট পূব পাড়ে মনে হয় যেন কোনো একটা কিছু গোসল করতেছে। ধরেন একটা মানুষ বা গোসল করলে যেরকম পানির একটা শব্দ হয়, যে পানির একটা শব্দ হয় না, এরকম একটা শব্দ মনে ওই পাড়ে থেকে হইতেছে। আমি মারে বললাম, মা কেউ মনে হয় গোসল করতেছে ওই পাড়ে। আমার আম্মা বলে, কেউ জাল মারে তো না, মনে হয় গোসল করে। তো পানির এরকম শব্দ পাইতাম, বাট পানি দেখতে পাইতাম না, পানির শব্দ পাইতাম কিন্তু কোনো মানুষ দেখতে পাইতাম না। আমি মারে বলতাম, ও মা এরকম শব্দ কে করে? আমার আম্মা উল্টা আমারে বললে যে এরকম শব্দ আসে থেকে। মা আর ছেলে দুজনে মিলে সারাটা রাত খালি এটাই চিন্তা করতে থাকি, কে পুকুর পাড়ে গোসল করে এবং কেন পুকুর পাড় থেকে এরকম শব্দ আসতেছে, এর কারণটা কি। কোনোভাবে মাও বুঝতে পারে না, আর আমিও বুঝতে পারি না। এরকম করে আস্তে আস্তে সময়গুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল, এবং সময়গুলো এরকমভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে অনেকটা তখন একদিন, 1 রাত, 2 রাত, 3 রাত, এরকম অনেকগুলো রাত কেটে যায়। একদিন রাতের বেলায় আমার আম্মা তখন খেয়াল করে দেখে যে পুকুর থেকে গোসল করে কেউ একজন উঠে যাচ্ছে।
এটা আমার আম্মা দেখতে পায় যে কেউ একজন পুকুর থেকে গোসল করে উঠে যাচ্ছে। পরে আমি মারে বললাম, মা আমার কাছে মনে হয় কি যে পুকুরে যদি কেউ গোসল করে উঠে যায় তাহলে তো সে পুকুরের মাছ ধরে নিয়ে যায়, আর কোনো মানুষ যদি রাতের বেলায় পুকুরের মাছ ধরে নিয়েই যায় তাই আমরা পাহারা দেওয়ার কী লাভ হইলো? আমাদেরকে যে মোল্লা যে পাহারা দেওয়া রাখছে তা এতে তো আর কোনো লাভ হলো না। মানুষ তো যদি মাছ নিয়েই যায় তাহলে আমরা পাহারা দিব কিসে? আমার মা বলে যে হ্যাঁ এই কথাটাও তো ঠিক, এটাও তো ঠিক, তাহলে তো মনে হয় মাছ তো মনে নিয়ে যায়, মাছ তো মনে নিয়ে যায়, আমরা ধরবো। ওই রাতে হলো কি যখন গোসলের শব্দ পাইলাম, পানির শব্দ পাইলাম, তখন যে পাড়ে দিয়ে জিনিসটা উঠে যায় ওই পাড়ের মুখের মধ্যে আমার মা আর আমি গিয়ে দাঁড়ায় আছি যে কে এটা পুকুর পাড় থেকে উঠে আসে, আমরা এটা দেখব। পুকুর পাড়ের ওখানে দাঁড়িয়ে আছে, আমার মায়ের হাতে ছিল একটা হারিকেন, আর আমি মায়ের পাশে একটা হাফ প্যান্ট একটা গেঞ্জি গায়ে দিয়ে থপথপ করে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে দেখলাম পুকুরের ভিতর থেকে মনে হয় যেন পরীর মতো সুন্দরী রূপসী একটা মেয়ে উঠে আসলো। এটাকে দেখে আমার মা আর আমি দুজনেই ভয় পেয়ে গেলাম, দুজনেই পিছনের দিকে হাঁটতে শুরু করলাম। এবং একটা পর্যায়ে আমি বললাম, মা দাঁড়াও। মাও দাঁড়াইছে। এই মহিলাটার হাতে একটা মাছ ছিল অনেক বড়। আমার আম্মা তখন বলে, আপনি কি? এটা বলার পরে মহিলা বলতেছে, আমি অমুক গ্রামের মেয়ে, মানে অমুক গ্রামের। আমার মা বলে, আপনি যদি অমুক গ্রামের হবেন তাহলে আপনি মাছ নিয়ে যাচ্ছেন কেন? তো মহিলা বলতেছে যে, বোনরে একটা মাছ ধরছি, একটা মাছ নিয়ে যায়, রাগ করো কা, একটা মাছ পাইছি নিয়ে যায়। আমার মা বলে, দেখেন আমাদেরকে এইবারে এখানে পাহারাদার রাখা হয়েছে, আমরা কিন্তু পাহারাদার, এবং আমরা পাহারাদার অবস্থায় যদি আপনি মাছ ধরে নিয়ে চলে যান তাহলে তো আমাদেরকে পাহারাদার রাখবে না। তা আপনি আজকে নিতেছে নিয়ে যান, কিন্তু আর কখন এখান থেকে মাছ নিতে আসবেন না। মহিলা এটা বলার পরে মহিলা হানা কোনো কিছু বলেন আমার মাকে। এরপর আমাদের পাশ দিয়ে হাঁটতে 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 গ্রামের মধ্যে ঢুকে যায়। আমার মা তখন আমাকে বলে, আমরা তো শুধু শুধু ভয় পাইছিলাম, আদৌ সত্যিকার অর্থে তো এটা একটা মানুষ ছিল, আমরা মানুষকে দেখিয়ে ভয় পেয়ে গেছি। আমি তখন মারে বললাম, তুমি এমনিও বেশি বেশি ভয় পাও, সব কাজে না এত ভয় পাইলে হয় না, এত ভয় পাইলে হবে, এত ভয় পাইছো কেন? এটা কিছুই না। এগুলো বলার পরে আম্মা তখন করলো কি, বললো আচ্ছা ঠিক আছে। এরপরের রাতে, এই রাতটা তো কেটে গেল, দিনও কাটলো, এবং পরের রাতে একইভাবে আবারও ওই পুকুর ওই পার থেকে শব্দ আসতেছে। আমার আম্মা বলে, ওই বেয়াদব মহিলা মনে হয় আবারও আসছে মাছ নেওয়ার জন্য, এই চল 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 চল, আমার বলে সিরাজুল চল। আমি আর মা তখন দিলাম দৌড়। ওই দিন আমার হাতে একটা লাঠি ছিল, একটা লাঠি নিয়ে দৌড়ে দৌড়ে ওই আপনার এই পুবের পাড়ে গেলাম। পুব পাড়ে যাওয়ার পরে পুকুর থেকে তখন এই জিনিসটা আবারও উঠে আসছে, এবং উঠে আসার পরে ওই দিনও আরেকটা মাছ হাতে করে নিয়ে যাচ্ছে। আমার মা তখন বলে যে, মাছ নিয়ে যাচ্ছেন কেন, আজকে আবার কেন আসছেন? আপনারা কালকে আসতে মানা করছিলাম। পরে মহিলাটা আমার মায়ের দিকে তাকিয়ে বলে যে, আপনার মনে আছে আপনিও তো ওই পুকুর থেকে মাছ চুরি করছিলেন, পুকুর থেকে মাছ চুরি করছেন আপনার ছেলেরে খাওয়ানোর জন্য। আপনি যদি এই পুকুর থেকে মাছ চুরি করে আপনার ছেলেরে খাওয়াইতে পারেন, তা আমি যদি মাছ চুরি করি আমার সন্তানের জন্য, আপনি কেন বাধা দিবেন? এটা বলার পর আমার আম্মা তখন আর কোনো কিছু বলে না। আমি দেখলাম আম্মা মাথাটা নিচু করে ফেলে নিচের দিকে তাকায় থাকে। মহিলা তখন বলতেছে যে, ঠিক আছে আর কিছু বলবেন? আমার আম্মা বলে না। এ বলার পরে মহিলা তখন চলে যায়, এবং এরপরে রাতে একইভাবে আবার ওখানে শব্দ আসে। আমি মারে বললাম, মা আজকে ধরতে যাইবা না? মা মারে বলে, মহিলা কি বলছে গতকালকে রাতে, তোর মনে নাই? বললো না যে আমিও তো এরকম একটা সময় মাছ ধরছিলাম, তোরে খাওয়াইছিলাম, তাই এখন এই মহিলা যদি ধরে আমি বাধা দিব কা? মহিলা তো মনে হয় বিপদে পড়ছে, বা আমার মতো মনে হয় কপাল পোড়া অসহায়, এই জন্য মনে হয় মাছ ধরতেছে। আমি মারে বললাম, মা দেখছো তুমি, মহিলার গায়ে কিন্তু স্বর্ণের অলংকার আছে। আমি দেখলাম ওই মহিলার কোমরের মধ্যে একটা স্বর্ণের চেন আছে, মানে এটা স্বর্ণের চেন। তো মনে হলো আর কি, মানে আমার কাছে যেটা মনে হলো, আমি তো 7-8 বছর একটা ছেলে যতটুকু বুঝি। তারপরে মা আমারে বললো, তুই কি বলো, সত্যি নাকি? আমি বললাম, হ মা এটা সত্যি। মানে আমার আম্মা বলে, তাইলে ও মাছ ধরবো কেন? আমি বলি, তা তো জানি না। হঠাৎ করে মা আমারে বলতেছে, আচ্ছা আমি যে তোরে নিয়ে মাছ ধরতাম এখানে পুকুরের মধ্যে, এটাই মহিলা জানলো কেমন করে? আমি বললাম যে, মা সম্ভবত মহিলা কারো কাছে শুনছে, এই যে তুমি এখানে মাছ ধরো, বা এটা নিয়ে তো একটা দরবারও হয়েছিল, সম্ভবত ইব্রাহিম মোল্লা গিয়া বলছে। আমার আম্মা বলে, এটাও হইলেও হইতে পারে। এভাবে মহিলা প্রায় প্রতিদিনে মাছ ধরতো, কিন্তু আমি আর মা বাধা দিতাম না। এবং এরকম করতে করতে একদিন হলো কি, মহিলাটা রাতের বেলায় আমরা শুয়ে আছি, আমাদের এখানে আসছে, মানে আমাদের পাড়ে আসছে। আইসা আমার মায়েরে বলতেছে, বোন রে তোমার জন্য কিছু জিনিস আনছিলাম, নিবা? আমার আম্মারে বলে। আমার আম্মা বলে, না কিছু জিনিস নেবে না। তখনও মহিলার হাতে গলায় প্রচুর স্বর্ণের অলংকার জলজল করতেছে। আমার আম্মা বলে, এখানে একটু বসবেন?
তারপরে বসার পর আমার মা বলে, আপনি কি আসলে মাছ নেওয়ার জন্য আসেন না অন্য কিছু? মহিলা বলতেছে, না না, মাছই তো নেওয়ার জন্য আসি। বলে, আপনি না বললেন আপনি গরিব, তা আপনি যদি গরিব হবেন তাহলে আপনার হাতে পায়ে এরপরে আপনার গলায় এত স্বর্ণ অলংকার আসলো থেকে? যাদের এত স্বর্ণ অলংকার থাকে তারা কি গরিব? এবং মহিলা তখন আমার মাকে বলতেছে যে, আপনারা কে বললো আমি গরিব? আমার মা বলে, কেন আপনি না বললেন? মহিলা তখন বৈশা বলতেছে, আমি খাওয়ার গরিব, আমি তো অর্থ সম্পদের গরিব না। আমার মা তখন বলে, আপনার কথা না আমি বুঝি না। তাই আমার মহিলারা তখন আমার আম্মাকে বলতেছে, আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞেস করি, আপনার স্বামী মরে গেল এবং স্বামী মরে যাওয়ার পরে তো আপনি আপনার সন্তানকে রেখে বা আপনার সন্তানকে নিয়ে আপনার বাপের বাড়িতে চলে যেতে পারতেন। আপনার বাবারা তো অনেক ধনী, আপনার বাবা তো এটা করে ওইটা করে, মানে আমার বাবার মানে আমার নানার পুরো বিস্তারিত এই মহিলা বলতেছে। বলার পর আমার মা বলে, না রে বোন, যাইতে ইচ্ছে করতেছে না, আমি যাব না ভাইয়ের বাড়িতে। ভাইয়ের বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা নাই, বাপের বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা নাই। ওরা আমার অনেক কষ্ট দিছে। আমার স্বামী বাইসে থাকা অবস্থায় যে বাড়িতে আমি যাইতে পারি নাই, আজকে আমার স্বামী মারা গেছে, ওই বাড়িতে আমি কেমনে যাবো? ওই বাড়িতে আমি আর যাবো না। এরপরে মহিলাটা বলতেছে, আমার মার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে মহিলাটা তখন চলে গেছে। এখান থেকে আবার চলে গেছে, কি জানি দিবে বলছে, ওইটাও কিন্তু দেয় নাই। তা আমি আর মা তখন আবার এখানে বসে আছি, বইতে পরে মারে হঠাৎ করে বলতেছে, আচ্ছা মা, একটা বিষয় না বুঝলাম না, আমার নানার বাড়ির এখান থেকে তো অনেক দূরে, তুমি তো আমার কোনোদিন নিয়েও যাও নাই, বলছো এই জায়গা থেকে নানু বাড়ি অনেক দূরে। আচ্ছা এত দূরে আমার নানু বাড়ি, তাহলে আমার নানু বাড়ির ঘটনায় মহিলা জানলো কেমনে? আমার নানা নানি সম্বন্ধে মহিলা এত কথা জানে কেমনে? এই কথাটা বলার পর আমার মায়ের ভিতর তখন কিছুটা চিন্তার ভাঁজ ঢুকে গেছে। এতক্ষণ পর্যন্ত যদিও মা এই জিনিসগুলোকে ওভাবে দেখে নাই বা ওভাবে সিরিয়াসলি নেয় নাই, কিন্তু এইটা বলার পরে মা একটু অন্যভাবে তখন ভাবতে শুরু করছে যে, আরে কথা তো সত্য, তাহলে এটা জানলো কেমনে? এটা কিভাবে জানলো? এইটা কি? পরে মা তখন টেনশনে পড়ে গেছে এবং টেনশনে পরে আমারে বলতেছে যে, না তাহলে তো এখানে অন্য কোনো ঘটনা আছে, এই মহিলা কিভাবে জানতে পারলো আমার মায়ের সম্বন্ধে, আমার বাবার সম্বন্ধে? এটা বলার পরে এই রাতটাও আমাদের কেটে গেল। পরের রাতে আমি আর মা আবারও ওখানে বসে আছি, মহিলা হয়তো আবারও আসবে। এইবার আসলে আমার আম্মা অবশ্যই মহিলার কাছ থেকে সব কিছু জানবে এবং যথারীতি আমাদের চিন্তা ভাবনার মধ্যেই এই মহিলা আবারও আসার পরে আমার আম্মা এবার ওই মহিলাকে বসায়া বলে, বোন, আপনার যতটুকু দেখছি বা আপনার যতটুকু দেখি, আপনি আমার কাছে ভালোই মনে হয়। আপনি কোনো চোর, গরিবের মেয়ে, খারাপ কোনো অসহায় মানুষ, এইটা আমার কাছে মনে হয় না। আচ্ছা বোন, একটা কথা বলি, সত্যি করে বলবেন আপনার বাড়ি কোথায়? এবার মহিলা দেখে উপরের দিকে। আমার আম্মা বলে, কি বলেন, আকাশে কারো বাড়ি থাকে নাকি? মহিলা হাসতে হাসতে বলে, যার দুনিয়াতে কোনো থাকার জায়গা নাই তার জায়গা তো আকাশেই হয়, তাই না? আমার আম্মা বলে, আমি না আপনার কথা বুঝি না, আমি অতটা চালাক মানুষ না। আচ্ছা বলেন তো, আপনি আমার বাবা মার সম্বন্ধে তো ভালো কথা জানলেন কেমনে? আমার বাপ মার সম্বন্ধে তো এই এলাকার কেউ জানার কথা না। আমি তো আমার নিজের পেটের সন্তানটাকেও কোনোদিন আমার বাপ মায়ের ভিটাতে নিয়ে যায় নাই, কখনো আমার বাপ মায়ের চেহারাও দেখায় নেই। আমার সন্তানই তো আমার বাপ মাকে চিনে না, তাহলে আপনি কিভাবে চিনলেন এবং আপনি এই সমস্ত কথাগুলো জানেনও বা কী করে? ওই মহিলা তখন আমার আম্মাকে বলতেছে, অনেক কিছুই আমি জানি, তোমাকে একটা কথা বলি। আমার আম্মা বলে, হ্যাঁ বলেন। বলে, তুমি তোমার ছেলেকে নিয়ে তোমার বাপের বাড়িতে যাও। এবার যদি তোমার বাপের বাড়িতে যাও, তোমার বাপ ভাইয়েরা কিন্তু তোমারে মেনে নিবে। আমার আম্মা বলে, এসব উল্টাপাল্টা কথা বললেন না, আমি আমার বাপ ভাইয়ের কাছে কখনোই যাব না। এবার বলেন আপনি কি? আপনি যদি না বলেন, আমি আপনার পিছনে যাব। এই বলার পরে আমার আম্মা তখন, মহিলা বলে, ঠিক আছে তাহলে আসেন। এভাবে মহিলা তখন হাঁটতেছে, আমি আর আম্মা তখন পিছনে হাঁটতেছি এবং কিছুটা দূর যাওয়ার পরে হঠাৎ করে মহিলাকে আর দেখতে পাচ্ছি না। মহিলাকে দেখতে না পাওয়াতে আমার মায়ের ভিতর তখন ভয় ঢুকে গেছে, কিরে এই মহিলা তাহলে কোথায় গেল? এই মহিলাকে আর আমি দেখতে পাচ্ছি না। দেখতে না পাওয়ার পরে আমার মা তখন একটা চিৎকার দিয়ে এখানে জ্ঞান হারিয়ে ফেলবে। এরপরে কোনো রকমে আমরা দৌড়ে এখান থেকে চলে যাই আমাদের বাসার এখানে। সকাল পর্যন্ত আমরা আমাদের ওই ছোট্ট ঘরের মধ্যে লুকিয়ে থাকি এবং লুকিয়ে থাকার পরে সকালে সূর্য উদয় হওয়ার পরে আমার মা তখন আমাকে নিয়ে ওই কবিরাজের কাছে যায়, মানে ওই ইব্রাহিম ইয়ার কাছে যায়, আপনার ওই যে যিনি হচ্ছে পুকুরের মালিক, ওনার কাছে যায়। ওনার কাছে গিয়া বলে, ভাইরে, আমি আর আপনার পুকুরে যাব না, আমি আর আপনার পুকুরে ডিউটি করব না, আপনি অন্য লোক নিয়ে আনেন। তাই ইব্রাহিম তখন বলতেছে যে, এটা কি বলেন আপনি আমার পুকুরে কাজ করবেন না কেন? কি হয়েছে, ঘটনা কি বলেন? আমার মা তখন বলতেছে, এই ঘটনা। উনি তখন এগুলো শুনে হাসতে হাসতে আমার আম্মারে বলে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কি পাগল হয়ে গেছেন?
এই সমস্ত কি উল্টাপাল্টা কথা আপনি বলতেছেন? এগুলো কোনো কথা? আপনার কোনো মেয়ে দেখছেন, কোনো মহিলা দেখছেন? আমাদের ওই আশেপাশের গ্রামের কোনো মহিলা তো এই পুকুরে মাছ ধরার জন্য আসবে না। আমাদের আশেপাশে গ্রামের কোনো মহিলা এই পুকুরে মাছ ধরার জন্য আসবে না। এইটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। এই ধারণাটা সঠিক না। আমার মা তখন বলতেছে, আরে ভাই রে, আমি নিজের চোখে দেখছি, আমি মিথ্যা কেন বলবো? যেটা আমি নিজের চোখে দেখছি এটা তো আর মিথ্যা হতে পারে না। আমি তো নিজের চোখে দেখছি। এমনি এমনি আসছে, আমার ঘরে দেখা চলে গেছে। আমার ঘরে দেখা তারপর চলে গেছে। তো এরপরে কবিরাজ মানে ওই ইব্রাহিম মোল্লা বলতেছে যে ঠিক আছে, যদি আপনি আর মাছ যদি নাই ধরেন বা আপনি যদি মাছে পাহারা নাই দেন, তাহলে তো আমি আপনাকে আর বাতা দিয়ে রাখতে পারবো না বা করাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান। এরপরে রাতেই আমি আর মা তখন শুয়ে আছি এবং এই দিনটা চলে গেল। পরে রাতের বেলায় শুয়ে আছি ওই মধ্যে, খাটের মধ্যে। আমার আম্মা কার সাথে জানি কথা বলতেছে, মানে বিন 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 করে কথা বলতেছে, অনেক কথার উত্তর দিতেছে, অনেক কথার জবাব দিতেছে। আমি মারে বললাম, মা কার সাথে কথা বলো? ও মা কার সাথে কথা বলো? 2বার 3বার নাড়া দিলাম, তো মা কোনো লড়ে চড়ে না, আর কোনো শব্দও করে না। খানিকটা পরে মায়ের লাড়া দেওয়ার পর মা তখন হঠাৎ করে উঠছে। উঠার পরে আমি বললাম, মা কী হয়েছে? মা বলে, আমার একটু পানি দিত। তাই পানি এনে দিলাম। মা তখন পানিটা পান করছে। পান করে আমারে বলে যে, সিরাজুল রে, আমি এটা কি দেখলাম? আমি বললাম, কি দেখলাম মা? আমার মা বলতেছে, আমরা ওই দিন যে যারে দেখছিলাম, এটা তো কোনো নারী না, এটা তো অন্য কিছু। আমি বললাম, তাও তো জানি, অন্য কিছু না হলে কি আর বাতাসের সাথে মিশে যাবে? তুমি দেখো না, বাতাসের সাথে চলে গেছে। আমার মা বলে, না, এটা খারাপ কিছু না, এটা ভালো। আমি বললাম, ভালো মানে? এটা কি? মা বলে, ওনার নাম হচ্ছে কিয়ানু। আমি বললাম, কিয়ানু? এটা আবার কেমন নাম? এরকম নাম তো আর শুনি নাই গো মা। আমার মা বলে, এটা একটা পরী। আমি বললাম, ও আচ্ছা, মানুষ যে বলে জিন পরী, তুমি যে আমার জিন পরীর গল্প শোনাও, এই জিন পরী? আমার আম্মা বলে, এটা একটা পরী। তাই আমি বললাম, তুমি কেমনে জানলা? মা বলে, আমার সাথে স্বপ্নে আসছে, আইসা আমার সাথে অনেকক্ষণ কথা বলছে, আমার কাছে ক্ষমা চাইছে এবং আমার কাছে বলছে আমি অন্যায় করছি, আমার ভুল হয়েছে, তোমাদেরকে এভাবে ভয় দেখানো ঠিক হয় নাই। আমি আসলে মূলত তোমাদের উপকার করার জন্য আসছিলাম। আমি একদিন আসমান দিয়ে উড়ে যাচ্ছিলাম এবং যাওয়ার সময় দেখলাম তুমি তোমার সন্তানকে তোমার কোলে মাথা রাখাইয়া তোমার সন্তানের মাথায় হাত বোলাই দিচ্ছ, তারে তুমি গান শোনাইতেছো, কবিতা শোনাইতেছো। আসমান দিয়ে যাওয়ার সময় এই দৃশ্যটা আমার চোখে পড়লো এবং চোখে পড়ার পরেই না আমার কাছে তোমাকে আর তোমার সন্তানকে অনেকটা ভালো লেগে গেল। এরকম একটা নির্ঘুম রাতে, এরকম একটা নিঝুম রাতে আকাশে জ্বলতে থাকা চাঁদের নিচে পুকুরের পাড়ে বসে সন্তানকে কোলে শুইয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তারে ঘুম পাড়ানোর গান শোনানোর মতো এরকম মনোমুগ্ধকর দৃশ্য, এমন মায়াবী দৃশ্য আমি আমার জীবনে কখনোই দেখি নাই। এই দৃশ্যটা দেখার জন্যই এবং তোমাকে উপকার করার জন্যই আমি এই পুকুরে পড়েছিলাম সেদিন। কিন্তু কিভাবে তোমার উপকার করব এটা বুঝতে পারতেছিলাম না। আমার কিভাবে তোমার সামনে যাব এটাও বুঝতে পারতেছিলাম না। যাই হোক, কোনো না কোনোভাবে তোমার সামনে গেলাম এবং যাওয়াতেও আমি তোমার মনে একটা ভয় ঢুকিয়ে দিলাম এবং যেই ভয় ভীতির কারণে তুমি আজকে তোমার সন্তানকে নিয়ে এই চাকরিটাই ছেড়ে দিলা। আমি তোমার ক্ষতি করবো না, আমি তোমার সাথে একটাবার দেখা করতে চাই, আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি ভয় পেও না। এবং এই সমস্ত কিছুর মাঝে তুই আমারে ডাকতে শুরু করলি, তখনই তো আমার ঘুমটা ভেঙে গেল। আমি বললাম, মা এটা কি স্বপ্ন ছিল? আমার আম্মা বলে, তা তো আমি জানি না, তাহলে এটা আমার এরকম বললো কেন? আমি বললাম, মা শোনো, এরপরে আর আমি তোমার ডাকবো না। দেখো, এটা মনে হয় আমাদের উপকার করার জন্য আসছে, যেহেতু আমরা গরিব, আমাদের কোনো মানে থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, আমরা চিহ্ন ছাড়া মানুষ, এটা মনে হয় আমাদের উপকার করার জন্য আসছে। এরপরে যদি এটা আবার আসে তাহলে কিন্তু মা তুমি এটারে তাড়াই দিও না, বিদায় করে দিও না, এটার সাথে কথা বলে এটাকে রাখো। আমার আম্মা বললো, আচ্ছা ঠিক আছে। তো এই রাতটাও তখন কেটে গেল এবং পরের রাতে আমি আর আম্মা তখন আবারও শুয়ে আছি। ওই দিন রাতের বেলায়ও আমার আম্মা তখন এরকম মানে মমত করতেছে এবং এরকম আবারও গতকালকে রাতের মতো। পরে মায়ের ধাক্কা দিলাম, ও মা, তাই তুমি গতকালকে রাতের মতোই তো করতেছো, কি দেখতেছো? আমার আম্মা বলে, বাবা রে, আমি তো বুঝতে পারতেছি না আমার সাথে কি হইতেছে, এটা কি দেখতেছি আমি। তাই আমি বললাম, তুমি কি দেখতেছো আমার কাছে বলো। মা বলে, এটা তো আজকে আবারও আসছে এবং আমার একটা নাম বলে দিছে, ওই নামে ডাকলে আমাদের কাছে আসবে আর আমারে ভয় পাইতে মানা করছে। আমি বলি, ভয় পাইতে মানা করছে, ডাকলে আসবে, তাহলে ডাকো। মা আমারে বলে, ডাকবো? আমি বললাম, ডাক দাও না, তোমার না রাত স্বপ্নে কয়ে গেল কেমনে ডাকার জন্য, ওভাবে ডাকো। মা বলে, ডাকবো? আমি বললাম, ডাক দাও। এবার মা তখন চোখটা বন্ধ করে ডাক দিছে। পরে আমি স্পষ্ট শুনতেছি ঘরের বাইরে থেকে বলতেছে, দরজা খোল, আমি ভিতরে আসি। এইটা বলার পরে আমি তখন থপথপ করে কাঁপতেছি ভয়ে।
আমার মা তখন বিসমিল্লাহ বলে আমরা যেখানে শুই ওখান থেকে উঠছে, উঠে দরজাটা খুলছে, মানে দরজা বলতে একটা ইয়ের মতো দেওয়া ছিল আর কি, প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, ওইটা খুলে দিছে এবং সুন্দর পরিহিত একটা শাড়ি পরে এটা তখন ভিতরের দিকে ঢুকছে। ভিতরে ঢুকার পরে আমি আর মা তখন খাটের কোণার ভিতরে চুপচাপ বসে আছি, মানে খাট বলতে লাগে আমাদের একটা ভাঙা চৌকি, এবং এইটা তখন আসছে আইসা চৌকির উপরে বসে এটার মানে একটা বক্স নিয়ে আসছে, একটা লাইক আপনারা ওরকম যারা চিনেন টিফিন বক্সের মতো একটা বক্স নিয়ে আসছে আইসা, ওইটা তখন আমার মানে খুইলা আমাদেরকে খাইতে দিল। ওটার মধ্যে অনেক মজার খাবার ছিল। দেখেন আমি ভয়ভীতি সব কিছুকে উপেক্ষা করে আমি তখন এই মানে এটার ভিতরে বক্সে যে খাবারগুলো ছিল আমি টপ 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 করে ওই খাবারগুলো খাইতে শুরু করি। এইভাবে খাবারগুলো খাচ্ছিলাম, এইটা আমার মুখের দিকে তাকায় তাকায় হাসতেছে, মানে আমার দিকে তাকায় তাকায় হাসতেছে। পরে আমি বললাম খাওয়া শেষ, আমি মারে বললাম মা তুমি খাইবা না? মা বলে খাবো। মা তখনও কিন্তু কাঁপতেছে, এরকম ভয়ে ভয়ে কাঁপতেছে। পরে আমার মা ওইটারে বলে যে আপনি কেন আসছেন? ওই মহিলা বলে আমি তো বলছিলাম আপনাকে আমি কেন আসছি, তো আপনাকে আমি স্বপ্নেই বলছি। আমার মা বলে আমাদের তো ওর তো বাবা মারা গেছে, এরপর থেকে আমরা খুব অভাবে অনটনে আছি, আমাদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, আমরা বড় কষ্টে দিনকাল পার করতেছি, কোনো শান্তি পাইতেছি না, কোনো সুখ পাইতেছি না। তো ওইটা তখন আমার মাকে বলে তুমি শান্তিও পাবা, সুখও পাবা, তুমি সব কিছুই পাবা, তুমি টেনশন করো না, আজকে থেকে আমি তোমাদের সাথে আছি। তাই এরকম করে উনি কথা বলতেছে যেন নর্মালি একটা মানুষ যেরকম করে কথা বলে না, ধরেন আপনাদের বাসায় কোনো গেস্ট বা মেহমান আসলে যেরকম করে কথা বলে, এই সেম একইভাবে কথা বলতেছে, একই সুরে কথা বলতেছে। আমি মারে বললাম যে মা আমি ওনারে কী বলে ডাকবো? মা আমার বলে তোর আন্টি। আমি তখন ওনারা আন্টি বলে ডাকে, মানে কিয়ানু আন্টি বলে ডাকে। আমি মাঝে মাঝে কিয়ানু আন্টি বলি, আবার মাঝে মাঝে এমনি আন্টি বলি। পরে আমারে বলে বোন আমি প্রতি রাতে আসবো, এসে তোমাকে খাবার দাবার দিয়ে যাব, তোমাদের খোঁজ খবর নিব, আমি আসবো, তুমি ভয় পাইও না। আমার মা বলে না না আজকে যেহেতু আসছেন তা ভয় পাবো কেন, আমি আর ভয় পাবো না, আপনি আইসেন। এরপরে থেকে শুরু হলো এক নতুন গল্পটা ঠিক এরকম, আমাদের কাছে দিনটা হয়ে গেল রাত আর রাতটা হয়ে গেল দিন। দিনের বেলায় যখন মানুষ কর্মে যায়, কাজে যায়, তখন আমি আর মা কী করি ঘরের মধ্যে চুপটি করে ঘুমিয়ে থাকি। সন্ধ্যার পরে যখন পৃথিবী ঘুমিয়ে যায় এবং চারদিকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, ওই মুহূর্তে উনি তখন আমাদের ঘরের দরজায় এসে নাড়া দেয়, এবং ঘরের দরজায় নাড়া দেওয়ার পরে উনি ঘরের ভিতরে আসে, ঘরে এসে আমাদের সাথে গল্পগুজব করে, আমাদের সাথে কথাবার্তা বলে, এবং প্রচণ্ড রকমের ভালো লাগা তখন আমার ভিতরে কাজ করে, এবং অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। উনি আসে আমার সাথে গল্পগুজব করে, আমাদেরকে খাবার দেয়, আমার সাথে ওইটা করে, মানে আমার মনে হলো যে আমাদের জীবনে কখনো এত সুখ আসবে এটা আমার কখনো চিন্তা ভাবনার মধ্যেও ছিল না। যে মানুষটা কাঁদতে কাঁদতে তার জীবন পার করেছে, কখনো সুখের স্পর্শ দেখিনি, অভাব অনটন আর খিদার জ্বালায় সময় পার করেছি, সেই মানুষটার জীবনে এত সুখ আসবে। উনি আমার আম্মার জন্য কাপড় আনে এবং আমার জন্য ভালো ভালো জামা কাপড় আনে, এবং প্রতি রাতে আসার সময় এইটা ওইটা অনেক কিছুই নিয়ে আসে। এরকম করে সময়গুলো কাটতে একদিন উনি আমারে বলতেছে, মানে ওই কিয়ানু আন্টি আমারে বলে যে সিরাজুল যদি তোমার আম্মা মারা যায়, আমার মাও কিন্তু বসেছিল এইখানে, বলে যদি তোমার আম্মা মারা যায় তাহলে কি তুমি খুব কষ্ট পাবা? আমারে বলে। আমি বলি না কষ্ট পাবো না। কষ্ট কেন পাবো? আমি কষ্ট পাবো না, আপনি আছেন না, আপনি তো আমার মা, এমন করে যে আপনিই তো আমার মা। পরে একটা হাসি দিলে পরে আমার মা বলে, আমার মা তখন কান্না করে দিয়া বলে বোন গো আমি তো যে কোনো সময় চলে যেতে পারি, আমার শরীরের অবস্থাও ভালো না, আর আজকে কয়েকটা রাত ধরে আমি খারাপ স্বপ্নও দেখতেছি, আমি যদি মরে যাই তাহলে আমার সন্তানটা তো আর কেউ রইল না, ওর দেখাশোনা করার মতো তো আর কেউ নাই, তুমি আমার সন্তানটারে দেখো, আমার সন্তানটার সাথে কথা বইলো, আমার সন্তানটার খোঁজ খবর নিও। ওই কিয়ানু আন্টি তখন বলে তুমি মন খারাপ করো না, তোমার মৃত্যুর পরেও তোমার সন্তানের আমি দেখাশোনা করব। এই বলে আরও 5 দিন 6 দিনের মতো কেটে গেল। অনেকেই ধরেন আশেপাশে অনেকেই মাঠে ঘাটে কাজ করলে আমাদের ঘরে আসতো, বা আমাদের এখান থেকে এসে পানি পান করতো, মারে বলতো পানি দাও, আমার মা পানি দিত। অনেকেই মাঠে কাজ করলে আসতো। তো এখন আবার অনেকেই রাতের বেলা মানে সকালবেলা আসে বা দুপুরবেলা আসে, বিকেলবেলা আসে আমাদের ঘরে দরজা এসে আমার মাকে ডাকে, আমার নাম ধরে ডাকে, সিরাজুল বলে ডাকে, বাট আমরা কেউ দরজা খুলি না। তো অনেকেই বলে, শুনি বাইরে থেকে বলে এর কি এগুলো কি বেঁচে আছে না মরে গেছে, দরজা খুলে না কেন, কথা বলে না কেন। তো এইরকম করেই তখন সময়গুলো কাটতে একদিন রাতের বেলায় আমি আর আমার আন্টি মা সবাই মিলে তখন বসে আছি, গল্প করতেছি। এই গল্প করতে হঠাৎ করে আমার আম্মা বলতেছে তার বুক ব্যথা হয়েছে।
এবং বুক ব্যথা ওঠার পরে আমার আম্মা তখন শুয়ে গেছে, মানে এরকম শুয়ে গেছে। আন্টি তখন আমার মায়ের বুকের মধ্যে এমনি হাত রাখছে। হাতটা রাখার পরে এবং কিছুক্ষণ পরে আমার মা চোখটা বন্ধ করে ফেললো, এবং চোখটা বন্ধ করার পর আমি ভয় পেয়ে গেলাম, কিরে চোখ বন্ধ করে ফেললো কেন? এবং একটা সময় দেখি মা কিছু বলে না, মার কিছু বলে না। পর আমি আন্টির বলতেছি, ও আন্টি, মা কিছু বলে না কেন? আমার আন্টি বলে, চুপ করো, কথা বললো না, তোমার আম্মা ঠিক আছে। আমি বললাম কী হয়েছে? বলে ঘুমাইতেছে। আমি বললাম কই ঘুমাইতেছে কেন হঠাৎ করে? আমরা না গল্প করবো, মা তো রাতের বেলায় ঘুমায় না, মা তো ঘুমায় দিনের বেলায়, তাহলে এখন কেন ঘুমাইতে আসে? আন্টি আমারে বলতেছে, সিরাজুল কথা বললো না, তোমার আম্মার ঘুম ভেঙে যাবে, তোমার আম্মার ঘুম ভেঙে যাবে, কথা বলো না বাবা, একটু ধৈর্য ধরো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ধৈর্য ধরলাম। কিন্তু আমার মায়ের কী হয়েছে? আমার মা কথা কেন বলবে না? কেন আমার মা কথা বলবে না? উনি বলে কথা বলবে বাবা, কথা বলবে, একটু ধৈর্য ধরো। পরে এরকম করতে করতে সারাটা রাত কেটে ফজরা আজান দিল, মানে ফজরা আজান দিবে এরকম একটা অবস্থা। পরে উনি বলতেছে, সিরাজুল আমি চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পরে তোমার আম্মাকে ডাক দিবা, যদি তোমার আম্মা ডাক দেওয়ার পরে যদি তোমার আম্মা কথা বলে উঠে তাহলে তো ভালো, আর যদি না উঠে তাহলে ওই যে মসজিদটা দেখতে পাচ্ছ ওখান থেকে মানুষ ডেকে আনবা। আমি বলে খবরদার, আমার কথা কিন্তু কাউরেই কোনোদিনও কিচ্ছু বলবা না, কাউকেই বলবা না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আন্টি, কাউরেই বলবো না। এরপরে উনি যাওয়ার সময় আমার একটা জিনিস দেওয়া গেল, একটা পাথরের মতো, একদম কালো টাইপের একটা পাথর, যেটা দেখতে অনেকটা কুষ্টি পাথরের মতো। আমরা বললো, সিরাজুল এটা খুব দামি একটা জিনিস, এটা খুব দামি একটা জিনিস, অনেক দামি, অনেক দামি। এই দামি জিনিসটা কখনো কাউকে দিবা না, এটা তোমার সাথে রাখবা, তোমার কাছে রাখবা। যদি আমি তোমার কাছে কখনো আসতে নাও পারি, তবে এই জিনিসটা তোমার অভাব অনটন থেকে তোমাকে মুক্তি দিবে। তা আমি তো কান্না করতেছি। পরে এটা উনি দিল, পরে আমি এটা আমার ব্যাগে, আমার যে ব্যাগ আছে ব্যাগের মধ্যে ঢুকে রাখছি, রাখে আমার ডাকতেছি উনি চলে গেল এবং ফজরেরও আজান দিল, কিন্তু উনি আর উঠে না। পরে আমি করলাম কি, দৌড়ে ওই মসজিদের দিকে গেলাম। মসজিদে যখন আজান হইল, আজান হওয়ার পরে দেখলাম যে মসজিদে যাইতে ওই সময় দেখলাম যে মোল্লা ইব্রাহিম ওইখানে মানে উজু করে আসছে, নামাজ পড়বে। আমি তখন মোল্লা ইব্রাহিমের দৌড়ে, আঙ্কেল এই ঘটনা, আমার আম্মা কথা বলে না। পরে নিয়ে ইমামটা ডাক দিল, ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল, আবার 2-3 জন লোক আসছে তখন নামাজ পড়ার জন্য। তারা তখন নামাজ না পড়ে সবাই আমার সাথে দৌড়ে আমার বাড়িতে আসছে, মানে আমার এখানে আসছে। এবং আসার পরে আমার আম্মারে ধইরা বলতেছে যে উনি তো আর নাই। আমি বললাম নাই মানে কি? পরে বলে তোমার মা মারা গেছে। বলে মা মারা গেছে? কিভাবে মারা গেল? আমার আম্মা তো কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলছে, আমরা কথা বলছি, আমার মা ভালো ছিল, মা কিভাবে মারা গেল? পরে আমারে বলে, সিরাজুল মন খারাপ করো না, মানুষ তো আর পৃথিবীতে চিরকাল বেঁচে থাকে না, তোমার মা মারা গেছে, তোমার মাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, তুমি আমাদের সাথে চলো। এরপরে একটা লোক এখানে ছিল, আমরা তখন বাইরে গেছি, যাওয়ার পরে তারা তখন গ্রামের বিভিন্ন লোকজন পাঠাইলো, তখন ফজরের নামাজ হইল। নামাজের পরে এলাকার লোকজন আসছে, কিছু মহিলাকে আনা হয়েছে, এবং কিছু মহিলা এসে আমার মাকে তখন ওই মসজিদের পাশে একটা জায়গার মধ্যে তখন নিয়ে গেছে। চারদিকে সাদা কাপড় পেয়েছে, আমার মাকে তখন মরণের গোসল করানো হয়, মানে মৃত্যুর পরে জানাজার আগে যে গোসল, ওই গোসল দেওয়া হয়। সকাল 9টার মধ্যে আমার মায়ের জানাজা হয়ে যায়। আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার কোনো আত্মীয় স্বজন বা কেউকে তুমি চিনো কিনা, কাউকে ডাকবা কিনা, কাউকে আনবা কিনা। আমি বললাম এরকম কাউকে তো আমি চিনি না, আর আমার মা কখনো আমাকে তার পরিবার পরিজনের কাছে কখনো নিয়ে যায় নাই, সুতরাং এই সম্বন্ধে আমি কোনো কিছু বলতে পারবো না বা আমি জানি না। পরে বল আচ্ছা ঠিক আছে, তাইলে তোমার আম্মাকে দাফন করাই দিব, তোমার কি কোনো কিছু বলার আছে? আমি বললাম না, আমার কিছু বলার নাই। পরে চোখের সামনে আমার মাকে মাটির নিচে মানে পুঁতে দেওয়া হলো, মানে আমার মাকে দাফন করে দেওয়া হলো। তো তখন মানে 9-10 বছরের একটা ছেলে আমি, তাও অনেক কিছুই তো বুঝি। পরে মায়ের মৃত্যুর পরে আমি তখন আবারও, অনেকেই বলতেছে আমার সাথে চলো, ও বলো ওর সাথে চলো, মোল্লা বলতেছে আমাদের সাথে চলো, আমাদের ঘরে থাকবা, আমাদের ঘরে খাইবা। অনেকে আমাকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমি আর কারোর সাথে গেলাম না। কারোর সাথে না গিয়ে আমি তখন ঘরের মধ্যেই ওই একা একা বসে আছি। এবং সেদিন রাতে আন্টি আবারও আসছে, মানে এরপরে রাতে আমার যেদিন দাফন হয়ে গেল এরপরের রাতে মানে উনি আবারও আসছে। আসার পরে আমার বলে যে সিরাজুল দরজা খোলো, ওনার কণ্ঠ শুনলেই তো আমি বুঝি। আমি তখন খুললাম, উনি তখন আসছে। আসলে দরজা ভেদ করেও কিন্তু ভিতরে আসতে পারে, বাট উনি চায় যে আমরা ওনাকে আমন্ত্রণ দিয়ে আনি। তো উনি তখন ভিতরে আসছে। আসার পরে আমি তখন ওনার জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছিলাম, জানটি আমার তো মা মরে গেল, আমি এবার বাঁচবো কেমন করে? উনি বলে আমি আছি না, আমি সবসময় তোমার কাছে আসবো, সবসময় তোমার খোঁজ খবর নিব, তুমি টেনশন করো না, আমি সবসময় তোমার কাছে আসবো। এরপরে উনি বলে যে তুমি এখন কি করবা? আমি বললাম কী করবো তা আমি জানি না। বলে আমার সাথে যে দেখা হয়, কথা হয়, এটা কারো কাছ থেকেই বলবা না, তোমার কোনো কিছু করার দরকার নাই, আমি রাতের বেলায় আসবো, তোমার আমি পড়াবো।
তুমি আমার কাছে পড়বা, দিনের বেলায় ঘুমাবা, কারোর সাথে কোনো কথা বলবা না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি কারোর সাথেই কোনো কথা বলবো না, তুমি যদি থাকো তাহলে আমি আমার মার কষ্ট ভুলতে পারবো। এরপরে আমি ওনার সাথেই বড় হই। আমি বললে আপনি বিশ্বাস করবেন কি না জানি না, প্রতিটা রাতে উনি আসে এবং আসার পরে বই নিয়ে আসে আমার জন্য এবং বই আনে আমাকে পড়ায়। আমি যে ছেলে নিজের নামটা পর্যন্ত লিখতে পারতাম না, এখন আমি সুন্দর করে রিডিং পড়তে পারি, যে কোনো পড়া আমি রিডিং পড়তে পারি এবং বিভিন্ন বই আমি খুব সুন্দর করে পড়ে ফেলতে পারি। মানে আমার ভিতরে, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি যেন আমার এক অন্যরকম এক মাকে খুঁজে পেয়েছি। আমি আমার এক অন্যরকম মাকে খুঁজে পেয়েছি এবং এই মা আমার সাথে থাকলে আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। পরে উনি আমার সাথে থাকে, আমার সাথে গল্প করে, আমার সাথে কথা বলে, আমি ওনার সাথে কথাবার্তা বলি এবং দুজনের মাঝে এরকম আস্তে আস্তে করে একটা পারস্পরিক ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে এবং এভাবে প্রায় আমার জীবন থেকে 6 থেকে 7 বৎসরের মতো কেটে যায়। কিন্তু এই 6-7 বৎসরে আমি কোনো দিনও ওনার বিষয়ে কারো কাছেই কিছু বলি নাই এবং এই 6-7 বছরে আমি খুব কম মানুষের সাথে মিশতাম। অনেকে আইসা আমার খাবার দেওয়া যেত, আসতো, অনেকে জিজ্ঞেস করতো তুমি কোত্থেকে খাও, তোমার খাবার কে দেয়, তুমি কি কাজ করো, মানে অনেক রকমের প্রশ্ন, এটা ওইটা আমাকে অনেকেই মানে অনেক কিছুই বলতো, অনেক কিছুই। বাট আমি কখনোই কোনো কথার কোনো রিপ্লাই করতাম না বা কোনো কথার কোনো জবাব দিতাম না। এই সারাক্ষণ শুয়ে থাকতাম এবং আন্টি রাতের বেলা আসলে আন্টির সাথে গল্প করতাম, আন্টি খাবার দেওয়া যেত, রাতে খাইতাম, দিনে খাইতাম। এরকম করতে করতে আমার বয়স প্রায় 17 থেকে 18-র কাছাকাছি হবে ওই সময়। একদিন আন্টি আমাকে বলতেছে, ইব্রাহিম সিরাজুল, আমি তো আর আগের মতো তোমার কাছে আসতে পারবো না, আমার কিছু সমস্যা আছে, আমার কিছু সমস্যা দেখা দিছে, আমি আগের মতো তোমার কাছে আসতে পারবো না, তবে আমি মাঝে মাঝে আসবো, তবে প্রতিদিন আসবো না। তুমি একটা কাজ করো, এভাবে তোমার জীবনটাকে আর নষ্ট করো না, আন্টি তোমার কিছু জিনিস দেওয়া যায়, এই জিনিসগুলো তুমি বিক্রি করে কিছুদিনের মধ্যে ওই মোল্লা ইব্রাহিমের যে পুকুরে তোমার মা মাছ পাহারা দিত, ওই পুকুরটা হবে তোমার কি বলে এটা, মানে বাৎসরিক যে একটা বন্ধক বা কিছু বলে এরকম একটা কিছু দিবে, তা তুমি একটা পুকুরটা বন্ধকটাও। এটা বলে ওনার গলা থেকে একটা চেন, মানে স্বর্ণের একটা চেন আমাকে খুলে দিছে। ওনার গলার মধ্যে অনেকগুলো চেন ছিল, ওখান থেকে একটা খুলে দিছে, দিয়ে আমারে বললো এটা তুমি কালকে আমাকে ঠিকানা দিচ্ছে, কোথায় নিয়ে বিক্রি করব। আমাকে একটা ঠিকানা দিল, এইভাবে ওই স্বর্ণকারের দোকানে যাবা, অন্য কোথাও যাইবা না, ওইখানে গিয়ে এটা তুমি বিক্রি করবা, করার পরে যে টাকা দিব তা দিয়া তুমি মোল্লা ইব্রাহিমের কাছ থেকে পুকুরটা নিবা, ওইখানে তুমি মাছ চাষ করবা, এরপরে এখানে তুমি থাকবা, আর আমি মাঝে মাঝে আসবো, আমার কথা খুব বেশি যখন মনে হবে তখন এই পাথরটাতে হাত দিয়ে একটা দোয়া পড়তে বলছে, আমাকে একটা দোয়া শিখিয়ে দিছে, যে পাথরটাতে হাত দিয়ে ওই দোয়াটা পড়বা, বেশি যদি জরুরি হয় তাহলে আমি আসবো, আর তা না হলে আমি আসবো না, আমার সমস্যা আছে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি তখন বড় হয়েছি। পরে এই সকালবেলা আমি তখন ওই দোকানে গেছি, স্বর্ণকারের দোকানে। ওইটা একটা মুসলিমের দোকান, স্বর্ণকারের দোকানগুলো সচরাচর হিন্দুদের হয়, কিন্তু এটা ছিল একজন মুসলিম মালিকের। আমাদের ওই জায়গা থেকে অনেক দূরে। আমাকে উনি ভালো জামা কাপড় পরে যাইতে বলছে, যে জামা কাপড়গুলো আমাকে দিছে, বলছে এগুলো পইরা চাইবা। যাওয়ার পরে আমার বলছে যে এটা কার, বা দোকানদার এটা কার বলছে, আমি বলছি যে আমার মায়ের, বিক্রি করবো, আমার বোনের বিয়া। এই বলার পরে তখন এটা আমি বিক্রি করার পরে ওই সময় আমি কয় টাকার মতো জানি পাই। ওই টাকাগুলো দিয়ে আমি তখন ওই মোল্লা ইব্রাহিমের সাথে কথা বলে, আপনি কি পুকুর বন্ধক দিবেন? উনি আমারে বলে, আমি পুকুর বন্ধক দিব, এটা তোমার কে বললো, কার কাছ থেকে শুনলাম? আমি বললাম যে না শুনলাম। পরে বললো 4-5 দিন পরে মাছ ধরে ফেলবো, এরপরে বন্ধক দিব। তো ওইখানে ওনার পুকুরে তখন কিন্তু 4 জন লোক কাজ করে, মানে এখন উনি ভালোভাবে প্রফেশনালি মাছ চাষ করে, 4 জনের মতো কাজ করে। আমি তখন বললাম যে আমি আপনার পুকুরটা নিব, যদি আপনি পুকুরটা বন্ধক দেন তাহলে আমি আপনার পুকুর নিব। উনি তখন আমারে বলতেছে, তুই যে পুকুর নিবি তুই টাকা পাবি কই? আমি বলি আমি আমার বাবার বাড়িতে গেছিলাম, মানে আমার বাবার এখানে গেছিলাম, ওইখান থেকে তারা আমার কিছু টাকা দিচ্ছে, ওইটা দিয়ে আমি পুকুর কিনবো, মানে পুকুর বন্ধক নিব। বলে আচ্ছা ঠিক আছে, এত টাকা লাগবে। তো এরপরে রাত থেকে আমি আর আন্টি আর আসে না, মানে এর আগে রাতেও আন্টি মাঝে মাঝে আসতো না, একদিন পরে গ্যাপ দিয়ে আসতো, বাট এখন আর আসে না, 3 দিন আসে নাই। না আসার পর আমি তখন ওই টাকাটা দিয়েই ওই মোল্লা ইব্রাহিমের কাছ থেকে পুকুরটা ভাড়া নেই, এবং পুকুরটা ভাড়া নেওয়ার পরে, মানে ভাড়া বলতে আপনার মানে বন্ধকে নেই, এবং বন্ধকে নিয়ে যে 4 জন লোক ছিল আমি তখন তাদের সাথে কাজে ব্যস্ত হয়ে পড়ি। আন্টির কথা আমার আর খুব বেশি একটা মনে পড়ে না, বা আমি তখন সারাদিন কাজ করে রাতের বেলায় ঘুমায়া যাই, আমার কোনো স্মৃতি আর মনে নাই। নিজে রান্নাবান্না করি এবং নিজে খাই। দেখা যায় যে 4 জন লোক আছে, পুকুরে 4-5টা কাটি, এবং কাটার পরে নতুন করে পানি ফালাই, পানি ফেলিয়ে ওইখানে আমি আবার চুন দিই, আপনারা হয়তো অনেকেই চিনবেন যে চুন লবণ দিই, তারপরে পানিটা করি, ক্লিন করি, এরপরে আমি ওইখানে নতুন করে মাছের পোনা ফালাই। এবার আমি সারাক্ষণেই মাছ নিয়ে ব্যস্ত, প্রায় 30 থেকে 35 দিনের মতো। 1 মাস অতিবাহিত হয়ে যায়, আন্টির সাথে আমার দেখা হয় না। 1টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন আমি আন্টির অনেক মিস করতেছি,
মানে আন্টির কথা আমার অনেকভাবে মনে পড়তেছে, মানে খারাপ লাগতেছে, এবং খারাপ লাগা থেকে আমি চিন্তা করলাম যে তাইলে দেখি আন্টির সাথে দেখা হয় কিনা। এবং একদিন আমি ডাকলাম ওনারে, অনেকভাবে ডাকছি, পুরো না আসে না, না এসে আমারে বলতেছি, ইব্রাহিম আমি এই কী বলে এই সিরাজুল, আমি তোমার কথা শুনি, তুমি বলো। আমি বললাম আন্টি অনেক দিন আপনি দেখি না, একটু দেখতে ইচ্ছে করে। বলে আমি অনেক দূরে আসছি, আমি যাব না, আমি আসি, তোমার কোনো সমস্যা নাই, তুমি থাকো, তুমি থাকো। আমি বলছি আন্টি অনেক আপনার জন্য অনেক খারাপ লাগতেছে, আমি তো পুকুর নিছি, আমার পুকুরে মাছ বড় হইতেছে। বলে আচ্ছা ঠিক আছে, পুকুরে মাছ বড় হইতেছে, তুমি পুকুর দেখাশোনা করো, আন্টি আসবো, আন্টির সময় হলে আন্টি আবারও আসবো। এই কথা বলার পরে তখন আমি পুকুর পাহারা দিয়ে আরোই মোল্লা ইব্রাহিমের সাথে আমার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক হয়ে যায়, অনেক ভালো একটা সম্পর্ক হয়। তিনি আমার অনেক আদর করে। আগে যেরকম ধরেন আমার মা থাকা অবস্থায় যেভাবে আমাকে দেখতে পারতো না, বা আমাদের সাথে যেরকম অবস্থান ছিল, বাট এখন ওনার অবস্থানটা অনেক পরিষ্কার, আমার সাথে খুব সুন্দর করে কথা বলে, নম্র ভদ্র ভালোভাবে আমার সাথে থাকে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে ওনার একটা মেয়ে আছে, মেয়েটার নাম হচ্ছে গিয়ে ইভা। তো ইভা, ওই মেয়েটা, আমি ওনার ঘরে যাইতাম, ওনার সাথে কথা বলতাম, বলতে বলতে ওই ইভা মেয়েটার সাথে আমার একটা ভালো লাগার মতো একটা সম্পর্ক শুরু হয়। ভালো লাগার মতো সম্পর্ক বলতে ধরেন ওই ঘরে যাইতাম, গেলে ওই মেয়ের সাথে কথা বলতাম, ওই মেয়ে আমার সাথে কথা বলতো, মানে এরকম করতে করতে ওদের, যেহেতু আমি ওদের এখানে থাকি, ওদের এখানে কাজ করি বা ওর বাবার আন্ডারে কাজ করি, এমন করতে করতে মেয়েটা আমার সবসময় বলতো যে তোমার মায়ের কথা মনে পড়ে না, তোমার বাবার কথা মনে পড়ে না, তোমার পরিবারের কথা মনে পড়ে না, এইটা অনেক কিছু আমাকে বলতো। আমি আমার কথার উত্তর দিতাম বা তার সাথে মিশতাম। এইরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার কেন জানি এই মেয়েটার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। ওই সময়টাতে আমার আর আন্টির কথা, মানে কিয়ানু আন্টির কথা মনেও হয় না, আর কিয়ানু আন্টির কথা আমি চিন্তাও করি না, আমি আমার মতো করি আমার ওখানে সময় পাস করতেছি। তো এমন করে সময়গুলো কাটতে কাটতে আমি পুকুর পাড়ে যাইতাম, এবং পুকুর পাড়ে গিয়া বসতাম, মাছ পাহারা দিতাম, মাছ দেখতাম। এবং ওই আপনার মেয়ে, মোল্লা ইব্রাহিমের মেয়ে ইবা, তখনও ধরেন ও আমার কাছে যাইতো, আমার সাথে বসতো, আমার সাথে গল্পগুজব করতো, আমার সাথে কথা বলতো। মানে অন্যরকম একটা সম্পর্ক এবার তখন আমার সাথে শুরু হয়। মানে রাতের বেলা আমার সাথে কথা বলতো, আমার ওই পুকুর পাড়ে যাইতো, আবার ওই কিছু মনে করতো না, কিন্তু আপনার এই যে মোল্লা ইব্রাহিম কিছু মনে করতো না, বা উনি কোনো কিছু বলতো না। ওনার মেয়ে যে আমার সাথে এইভাবে মিশে বা এতটা ক্লোজ হয়, উনি কোনো সময় কোনো কিছু বলতো না। এই করতে করতে আমার গল্পটা সামনের দিকে এখনও ভয়ানক অবস্থা রয়ে গেছে। আমি এদিকে তার সাথে আমার একটা কাহিনী আছে, কাহিনীগুলো না বলি, এটাই বলি যে তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক শুরু হয়ে যায়, একটা ভালো লাগা ভালোবাসার সম্পর্ক শুরু হয়। এবং একটা ভালো লাগার ভালোবাসার সম্পর্ক থেকে আমি পুরোপুরিভাবে আন্টির কথা ভুলে যাই। আর কিয়ানু আন্টির কথা কিন্তু আমি ইভার কাছে কোনোদিনও বলি না। এত গল্প করি, এত কথা বলি, এত সব আমাদের মাঝে হয়, কিন্তু কখনো কিয়ানু আন্টির বিষয়ে আমি ক্ষণাক্ষরেও ওকে কোনো কিছু বলি না। আমি কিয়ানু আন্টির বিষয়টা সবসময় হাইড করে রাখি, মানে লুকিয়ে রাখি, এটা কারোর সাথে শেয়ার করি না, কারো কাছেই বিষয়টা শেয়ার করি না, সবসময় বিষয়টা আমি লুকিয়ে রাখি। এইভাবে দিন আর রাতগুলো সামনের দিকে অতিবাহিত হতে হতে কিছুটা বিষয় তখন এই মোল্লা ইব্রাহিম সন্দেহ করে ফেলে যে তার মেয়ের সাথে আমার, যে আমি যখন পুকুরে মাছ ধরি, ও ধরতে যায়, আমরা দুজনে দস্তাদস্তি করি, একজনে আরেকজনের উপরে পড়ি। তো মোল্লা ইব্রাহিমই যেমনই ছিল, বাট উনি একটু ধর্মীয় লোক ছিল, মানে নামাজ কালাম পড়তো, একটু দিনের পথে চলতো। তো ওনার কাছে এই জিনিসটা খারাপ লাগে, এবং খারাপ লাগা থেকে উনি ওনার মেয়েকে সাফ সাফ বলে দেয় যে আজকের পর থেকে তুই সিরাজুল ইসলামের সাথে কথা বলবি না, ওই এখানে মাছ ধরে ওইখানে যায়, তুই এখানে যাবি কেন, তুই ওখানে একদম যাবি না, এখানে তোর যাওয়ার প্রয়োজন নাই, মানা করে দেয়। মানে আমার সাথে আর কথা বলে না। না বলার পরে মানে আমার সাথেও আর কথা বলে না, মানে আমার এখানে আর আসেও না। তখন আমার ভিতরে আবারও খারাপ লাগাটা শুরু করছে, মানে কষ্ট হইতেছে। পরে আন্টিরে ডাকতেছি, মানে কিয়ানু আন্টিরে ডাকতেছি, যে আমার কষ্টের সময় তো উনি আমাকে একমাত্র সাপোর্ট দেয়, ওনাকে ডাকি, বাট উনি আর আমার কাছে আসে না, আমার কোনো ডাকে উনি সাড়া দেয় না বা শব্দ করে না। এভাবে 3-4 রাত কেটে গেল, বাট উনি আর আমার কাছে আসে না। না আসার পরে আমি একদিন ওই পাথরটারে হাত দিলাম, পাথরটারে মুট করে ধরে, ওই সময় আমি একটা ঘর বানাইছি, কিন্তু টিন দিয়ে একটা ঘর বানাইছি খুব শক্ত করে। পাথরটারে মুট করে ধরে উনি যেটা বলছে আমি ওই দোয়াটা পড়ছি, পড়ার প্রায় 2 থেকে 3 মিনিটের মাথা উনি খুব রাগান্বিত হয়ে আমার কাছে আসছে, একটু রেগে গিয়ে আসছে। আমি বলে আন্টি সরি, আপনারা আমি এভাবে ডেকে নিয়ে আসছি, আপনার সাথে আমার একটু কথা আছে। পরে আমারে বলে তোমার সাথে আমার কোনো কথা নাই। আমি বললাম কেন আন্টি, আমি কি করছি? বলে তোমার সামনে অনেক বড় ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে, অনেক বড় ভয়াবহ বিপদ তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি যা করতেছো তা ভালো করতেছো না, তুমি নামাজ পড়ো না। এবং তুমি লাস্ট কবে নামাজ পড়ছো মনে আছে? আন্টি কি তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলতো বা নামাজ পড়াইতো? আমি বলতাম যে না আমার মনে নেই।
বলে তুমি নামাজ পড়ো না এবং তুমি কেন মোল্লা ইব্রাহিমের মেয়ের সাথে কথা বলো? মোল্লা ইব্রাহিমের মেয়ে তোমার জীবন ধ্বংস করবে, তুমি তার সাথে কথা বলবা না। আমার হাতে সময় নেই, আমি চলে যাচ্ছি, আর আমাকে ডাইকো না। এটা বলে উনি তখন চলে যায়, মানে মুহূর্তের মধ্যে উনি চলে যায়। ওনাকে দেখে মনে হলো যে উনি খুব একটা ব্যস্ত আছে, মানে কোনো একটা চরম ব্যস্ততার মধ্যে আছে এবং ওই ব্যস্ততার মধ্যে উনি ঘুরপাক খাচ্ছে, মানে ঘুরতেছে। উনি আবারও চলে গেল এবং চলে যাওয়ার পরে আমি তখন এখানে 1 দিন 2 দিন 3 দিন কেটে গেল। একদিন দেখলাম কি বিকেলবেলা আসরের নামাজ পড়লাম মসজিদে, ওই আবার আন্টি বলে দেওয়ার পর আমি আবার নামাজ পড়তেছি। আসরের নামাজটা পড়ার পরে একজন ব্যতিক্রম ধর্মী একটা লোক আমি আমাদের মসজিদ থেকে তখন বেরোতে দেখলাম এবং ওই লোকটা আমার দেখা ডাক দিল। ডাক দিয়া বলে, ভালো আছো? আমি বললাম জি ভালো আছি। ওই লোকটার চেহারা টেহারা একটু অন্যরকম, আমাদের সমাজে যেরকম কবিরাজ বা তান্ত্রিক ওই টাইপের কিছু লোক হয় না, চুলগুলো লম্বা থাকে, দাড়ি মুছগুলো বড় থাকে এবং একটু মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর টাইপের চেহারা থাকে। লাইক এই লোকটাকে দেখে আমার কাছে এরকম মনে হচ্ছে। হওয়ার পরে আমারে বলে, কি ব্যাপার সিরাজুল, তোমার মায়ের কথা মনে হয় না? আমি বললাম মনে তো হয়, তাই কী করবো? বলে, আমার তুমি চিনবে না, আমি তোমার নানুর বাড়ির লোক। আমারে বলে, আমি বললাম আমার নানুর বাড়ি কোথায়? বলে, তুমি চিনবে না, আমি তোমার এই চিনি, চলো ঘরে চলো। তাই যখন ঘরে যেতে বলছেন, আমি চিনি না একটা লোকেরা, আমি কিন্তু ঘরে আমি যারা চিনি না তারা আমি কখনোই ঘরে নিই না। পরে আমি বলি আমরা এখানেই বসে কথা বলি। পরে বসছি, উনি আমার সাথে অনেক গল্প গুজব করে কথা বলে আমি মসজিদে আসছি, আমি মসজিদে কয়েকদিন ধরে থাকবো, এখানে দিনের কাজ করব, তুমি আইসো, আমরা একসাথে নামাজ কালাম পড়বো, একসাথে গল্প গুজব করব। পরে আমি কি করতাম, এই সুযোগ পাইলে সময় পাইলে যেহেতু আমার ওই মসজিদের পাড়ে আমার পুকুরটা ছিল, পুকুরটা পাহারা দিতাম এবং ওই ওনার এখানে যাইতাম, ওনার সাথে গল্প করতাম, কথা বলতাম। ওনার নাম ঠিকানা জিজ্ঞেস করলে উনি বলতো আমার নানু বাড়ির। তা আমার নানু বাড়ির আমি তো নিজেও জানি না আমার নানু বাড়ি কোথায় বা অরিজিনালি আমার নানু বাড়ির ঠিকানা কি, এইটা তো আমার নিজেরও জানা নাই, কিন্তু উনি বলো উনি আমার নানু বাড়ির লোক। তো ওনার সাথে গল্প গুজব করে কথাবার্তা বলি, উনি 1 দিন 2 দিন 3 দিন করে আমাকে পার করে, আমাকে এইটা করে ওইটা করে। বাট আমার ভিতরে একটা সময় মনে হলো কি যে উনি মনে হয় আমার ভিতর থেকে কিছু একটা জিনিস বের করার চেষ্টা করতেছে, যে আমার ভিতরে একটা কষ্ট বা ওই কষ্ট থেকে উনি কিছু একটা জিনিস বের করা ট্রাই করতেছে বা আমার ভিতরগত কোনো কথা। পরে আমি ওনাকে বলি না, আমার ভিতরের কোনো কথা তো আমি কখনোই শেয়ার করব না। বাট উনি আমার ভিতরের কথা শোনার জন্য খুবভাবে আমাকে আগ্রহ ধরে উনি আমার সাথে কথা বলে। আমি অনেক সময় পুকুরে কাজ করি, উনি এখানে চলে আসে, মানে আমার পিছনে লাসার মতো লেগে আছে শুধু আমার ঘরের ভিতর ঢোকার জন্য। আমি ওনার আমার ঘরেও ঢুকতে দেই না, আমার ঘরে ঢুকাই না। এমন করে গল্প গুজব কথাবার্তাতে প্রায় সপ্তাহখানিকের মতো কেটে গেল। পরে একদিন আমারে বলে যে, সিরাজুল, তোমাকে দেখে মনে হয়েছে তোমার বুকের ভিতরে একটা কষ্ট জমে আছে, তুমি কি আমাকে একটা সত্যি কথা বলবা? আমি বললাম যে ঠিক আছে বলবো। বলে, দেখো তোমার তো এই দুনিয়াতে কেউ নাই, আর আমি তোমার খুব পছন্দ করি, আমি তোমার নানার মতো। আচ্ছা নানা ভাই, তুমি কি মোল্লা ইব্রাহিমের মেয়েরে পছন্দ করো? আমি বললাম এটা আপনি কেমনে জানেন? পরে বলে, না, মোল্লা ইব্রাহিম আমাকে বলছিল যে তুমি নাকি তার মেয়ের সাথে একটা সময় খুব মাখামাখি করতা, এখন তোমাদের মাঝে ওই সম্পর্কটা নাই। তো মোল্লা ইব্রাহিম তো তার মেয়েরে বিয়ে দিয়ে দেবে কয়েকদিনের মধ্যে, তুমি জানো? এটা শোনার পর আমার বুকটা তখন কাঁপে উঠছে। কি বলেন আপনি এটা? মোল্লা ইব্রাহিম তার মেয়েরে বিয়ে দিয়ে দিব? বলে, তার মেয়েরে বিয়ে দিয়ে দিব, এই খবর হয়তো তোমার কানে আসে নাই, তা আমি তোমাকে বলে দিলাম। আমি বললাম, না দেখেন, আপনি আমার সাথে অনেক দিন ধরে খুব ভালো করে কথা বলেন, আপনার সাথে আমার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক, আপনার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে, সে ভালো লাগা থেকে আমি আপনাকে অনুরোধ করতেছি যে আপনি ওনার মেয়েরে বইলা, মানে ওই মেয়েটার সাথে আমাকে বিয়ে করাই দেন, আমি ওরা পছন্দ করি। পরে আমারে বলতেছে, ওরে পছন্দ করে ওরে বিয়ে করবা? আমি বললাম জি। বলে, আচ্ছা ঠিক আছে, আমি মোল্লা ইব্রাহিমের সাথে কথা বলি, তোমাকে জানাবো। আমি যখন ওই লোকটাকে বলতেছি, ওনার নাম ছিল লাল মিয়া, আমি বলতেছি যে আপনি যে এটা বলতেছেন মোল্লা ইব্রাহিম তো তার মেয়েরা আমার কাছে বিয়ে দেবে না, এই মেয়ে আমার সাথে কথা বলে, আমার সাথে দেখা করে, আমার সাথে একটু একটু মিশামিশি করে, এই জন্য উনি ওনার মেয়েরে আমার কাছ থেকে পুরোই দূরে সরাই নিছে, এখন কি আর উনি ওনার মেয়ের আমার কাছে বিয়ে দিব? আপনার কাছে এটা মনে হয়? উনি বলে যে আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখবো, এটা তোমাকে চিন্তা করার দরকার নাই, আমি কথা বলবো। এইভাবে কথা বলতে বলতে একটা সময় এই লোকটা, মানে লাল মিয়া, আমারে বলতেছে যে মোল্লা ইব্রাহিম তার মেয়েরে তোমার কাছে বিয়ে দিব, কিন্তু তার একটা শর্ত আছে। আমি বললাম, শর্ত? কিসের শর্ত? বলে, শর্ত হচ্ছে এইটা যে তুমি তার বাড়িতে থাকতে হবে, তুমি ওইখানে থাকতে পারবে না, তার মেয়ে তার বাড়িতে থাকবে এবং তুমিও তার বাড়িতে থাকবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেই বাড়িতে থাকবে আমিও ওর সাথে ওই বাড়িতেই থাকবো। বলো আচ্ছা ঠিক আছে। এইটা বলার পরে এবার কি, মানে অলৌকিকভাবে মোল্লা ইব্রাহিম তার মেয়েরা আমার কাছে বিয়ে দিতে রাজি হয়েছে। কিন্তু এই যে রাজিটা হয়েছে, উনি কিন্তু এলাকার লোকজন জানায় নাই, খুব মানে একদম গোপনীয়তা রক্ষা করে খুব সাবধানের সহিত আমার সাথে তখন এই বিয়ে করাই দেয়, আপনার বিয়ে করাই দেয়।
এখানে একটা বিষয় বলে রাখি, এই মোল্লা এই কি বলে আপনার এই লাল মিয়া কবিরাজ উনি কিন্তু আমাকে সব সময় মন্ত্র পড়ে ফুঁ দিত এবং আমার শরীরে কী যেন একটা জিনিস লাগাইতো, আমি দেখতাম, বাট এই জিনিসটাকে আমি বুঝতাম না। এটা আমার শরীরে স্পর্শ করাইতো মাঝে মাঝে এবং আমাকে সারাক্ষণ উনি মানে চোখে 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 রাখতো। তো এভাবে তখন আমি আমার সেই ঘর ভেঙে ফেলবো, এখান থেকে আমার জিনিসপত্র সব কিছু নিয়ে আমাকে আরেকটা ঘর দেওয়া হয় মোল্লা ইব্রাহিম। আমি তখন ওই ঘরে তার মেয়ের নিয়ে থাকতে শুরু করি। এইভাবে 5 দিন 7 দিন 8 দিন মেয়ের সাথে সংসার করি। দিনকাল ভালোই কাটতেছে, কাটতে 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 লাল মিয়াও তখন আমার বাড়িতে আমার সাথে আসে, আমার সাথে মিশতেছে, থাকতেছে, ফিরতেছে। আমি এই আপনার ইবাকে বিয়ে করার প্রায় 4 থেকে 5 মাসের মাথায় যতটুকু আমার মনে আছে আমি 2বার মাছ বিক্রি করি। দ্বিতীয়বার মাছ বিক্রি করে টাকাগুলো আনার পরে আমি কেমন যেন একটু হয়ে গেছিলাম, মানে একটু কেমন প্রকৃতির হয়ে গেছে আমি জানি না। মানে আমার ভিতরে মনে হয় যেন আমি নাই এবং আমি এক কথায় বলতে গেলে একটু পাগল টাইপের হয়ে গেছিলাম, একটু পাগলের মতো হয়ে গেছিলাম, কেমন কেমন জানি হয়ে গেছে এবং আমার আর কোনো কিছুই মনে নাই। প্রায় আমি 2-2.5 মাসের মতো নাকি পুরো ভাত দিলে খাইতাম, পানি দিলে খাইতাম, মানে একটু অ্যাবনর্মাল টাইপের ছিলাম। 2-2.5 মাস পরে আমার হঠাৎ করে যখন হিতে জ্ঞান আসে, আমি তখন দেখতে পাই আমার আগের যেই ঘরটা ছিল, যেই ঘরটা আমি বানাইছিলাম, আমি ওই ঘরের মধ্যেই আছি, আমার গ্রামের মানুষ আইনা খাবার টাবার দিতেছে। এবং আস্তে আস্তে আসার পরে তখন আমার যে ব্যাগ ট্যাগ ছিল এগুলো সবই আমি ওইখানে নিয়ে গেছি, ওই ঘরে নিয়ে গেছি। পরে আমি মোল্লা ইব্রাহিমের বাড়িতে গেলাম, যে বললাম যে আমি তো আমার মানে তখন আমি টোটালি এক কথায় বলতে গেলে লাইক পাগলে ছিলাম। পরে উনি বলে, এই বেটা তোর সাথে আমার মেয়েরা আমি রাখবো না, তুই পাগল হয়ে গেছস, তোর সাথে আমার মেয়েরা রাখবো না। পরে আমি বললাম যে ঠিক আছে আমি পাগল হয়ে গেছি, আমার ঘরের যে মাল টাল ছিল এগুলো কোথায়? বলে এগুলো সব পোড়াই দিছি। আমার কিন্তু ওই একটা ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে কিন্তু আমি একটা লাল কাপড় পেয়েছি, ওই পাথরটা কিন্তু এখানে রাখছিলাম। আমি বলি দেখেন আমার এখানে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগটা কই? আমি তো ওই ব্যাগটা পাই না। পরে বলতেছে না এখানে কোনো ব্যাগ ছিল না, আর যা ছিল তোর মালামাল আমরা ব্যাগটায় কোনো কিছু দেখি না, আমরা সব কিছু পোড়াই দিছি। আর তুই আমার মেয়ের কাছে কখনোই আসবি না, আমার মেয়ের সাথে তোর কোনো সম্পর্ক নাই। আমি বললাম দেখেন আমি পাগল হইলে কি আপনি আপনার মেয়ের আমার কাছ থেকে নিয়ে যাবেন? পাগল হইলে কি আপনার মেয়ে আমার সংসার করবে না? তখন উনি আমার বলতেছে আমার দিন এতটাও খারাপ হয়ে যায় নাই যে আমার মেয়ে একটা পাগলের সংসার করতে হবে, আমার মেয়ে একটা পাগলের সংসার করবে, এতটাও আমার দিন খারাপ হয়ে যায় নাই। এবার উনি আর আমাকে ইবার সাথে মিশতে দেয় না, ইবার কাছে যেতে দেয় না। মসজিদে যে লাল মিয়া বলে একজন লোক ছিল যিনি আমাদের বিয়েটা পড়াই দিছিল, ওই মসজিদের ইমাম সাহেবকে যখন জিজ্ঞেস করি যে লাল মিয়া কোথায়, ইমাম সাহেব বলে লাল মিয়া তো চলে গেছে। আর লাল মিয়া চলে গেছে আপনার পাগল হয়ে যাওয়ার পরে লাল মিয়া এখান থেকে চলে গেছে। আমি আর কোনো লাল মিয়ার সন্ধান খুঁজে পাই না এবং আমি ওই পাথরটাও আর পাই না। মন থেকে যতবার ওই আন্টিকে কিয়ানু আন্টিকে আমি ডাকি, কিন্তু কিয়ানু আন্টির কোনো সন্ধান আমি পাই না। না পাওয়ার পরে এইভাবে আমি তখন এই পাগলের মতো ঘুরি রাস্তা রাস্তায়। কিছু টাকা পাইতাম মানুষের কাছে, মানুষের কিছু টাকা ধার দিয়েছিলাম যখন আমার কাছে টাকা ছিল, ওদের কাছ থেকে ধারের টাকাগুলো তখন আমি সংরক্ষণ করি। ধারের টাকাগুলো হাতে নিয়ে এবার আমি বেরোয়ে পড়লাম গ্রামে গ্রামে খোঁজার জন্য যে কিছু একটা করা যায় কিনা বা লাল মিয়াকে পাওয়া যায় কিনা। আমি আর লাল মিয়ার কোনো সন্ধানই পেলাম না। এই লাল মিয়া কোত্থেকে আসছে, কী তার পরিচয় এবং কেন, এবং লাল মিয়ার কথা শুনে মোল্লা ইব্রাহিম তার মেয়ের আমার কাছে বিয়ে দিল, কেন বিয়েটা গোপনে দিল এবং বিয়ে হবার কয়েক মাস পরে কেন আমি মানসিকভাবে এরকম হয়ে গেলাম, আমার পাথর আমার যা কিছু ছিল সব কিছু কেন উদা হয়ে গেল, এর কোনো সঠিক ব্যাখ্যা আমি দিতে পারি না। এই ব্যাখ্যাগুলোর জন্য আমি সামাদ কবিরাজ বলে একজন কবিরাজ আছে আমাদের সিলেটেরই, ওনার শরণাপন্ন হইলাম। ওনার কাছে গিয়ে আমার পুরো ঘটনাটা আমি খুলে বলছি। বলার পরে উনি আমাকে লাল মিয়া কবিরাজের ঠিকানা দিছে। বলে লাল মিয়া কবিরাজের ঠিকানা আমি তোমাকে দিলাম, আর লাল মিয়া কবিরাজের কাছেই তোমার এই জিনিসটা আছে বা পাথরটা আছে, উনি আমাকে এটা বলতেছে। তো আমি একদিন লাল মিয়া কবিরাজের বাড়িতে গেছি, লাল মিয়া কবিরাজের বাড়ি সিলেটিং, ওনার ওখানে গেছি এবং যাওয়ার পরে উনি বিশাল মাপের কবিরাজ, মানে এত বড় কবিরাজ যে ওনার বাড়িতে মানুষ জায়গা দেওয়ার মতো অবস্থা নাই। সেই মানুষটা এতটা দিন কেন মসজিদে গিয়ে পড়েছিল এর কোনো ব্যাখ্যা আমি দিতে পারি না। পরে উনি আমার দিকে চিনে না, আমি বলছি আপনি আমার চিনেন না? উনি বলে না তো চিনতে পারি না। আমি বললাম আপনার মসজিদে? উনি বলে না, ওনার খাদেমরাও বলে উনি নাকি একদিনের জন্য ওনার আসর ছেড়ে কোথাও যায়নি। আমি বলি কী বলেন, আপনি দীর্ঘদিন যাবত আমাদের এলাকার এক মসজিদে আপনার চেনে? উনি বলেন না, মানে ওনার খাদেমরা আমাকে ওইখান থেকে একরকম মাইরা পিঠে আমাকে ওখান থেকে বের করে দেয় এবং ওখান থেকে আমাকে বের করে দিলে পরে আমি তখন আবারও পুনরায় ওই সামাদ কবিরাজের কাছে আসি। সামাদ কবিরাজের কাছে আসার পরে সামাদ কবিরাজ আমারে বললো এগুলো তোমার কাছে মানে এটা তোমার কাছ থেকে চলে গেছে বা ওইটা তোমাকে নিয়ে গেছে, আর তোমার যে কিয়ানু আন্টির কথা বলতেছো ওই কিয়ানু আন্টিকে তুমি নিজ হাতে বন্দি করাই দিছো। ওই কিয়ানু আন্টি আর তোমার কাছে আসবে না, তুমিও তার কাছে যেতে পারবা না। তবে তুমি আর একটা পথ খোলা আছে, তুমি যদি কোনো দিন আমাকে একটা সময় বলে দেয় যে রাত 12টা থেকে 3টা, 12টা 1টা 2টা 3টা এই 3 ঘন্টার মধ্যে
এই আমাকে বললো যে এই লাল মিয়া কবিরাজ যেখানে বসে, যে জায়গাটা উনি বসে, ওনার বসার সামনে আমরা যে মসজিদের মিম্বর বানাই না, ওই রকম একটা মিম্বরের মতো আছে। বলে তুমি যদি ওই মিম্বরের মধ্যে হাত দিয়া, মানে মিম্বর বলতে ওরকম একটা দেওয়ালের মতো আছে, কোনো দিন ওই দেওয়ালের মধ্যে হাত দিয়া তুমি যদি তোমার আন্টি যে দোয়াটা বলছে ওই দোয়াটা যদি তুমি পড়ো, তাহলে হয়তো তোমার আন্টি ওখান থেকে মুক্তি পাবে, বা তোমার আন্টি ওই জায়গা থেকে মুক্তি পাবে, বা তুমি তোমার আন্টিকে দেখতে পাবা। আমি বললাম এটা তো আমার জন্য কোনো বিষয় না, এটা তো আমার জন্য কোনো বিষয় না, আমি পারবো। উনি বলে ঠিক আছে তাহলে তুমি এটা করো। এবং এইটা বলার পর আমি প্রতিদিন রাতে ভাই ওখানে রওনা দিই, এবং ওনার ওই বাড়ির সীমানাটার মধ্যে গেলেই না আমি জানি কেমন মানে স্মৃতিশক্তি হারাই ফেলি। মানে আমার মাঝে আমার কোনো সেন্স থাকে না, আমি ওটার মধ্যে ঢুকলে আমি কেন যেন আবার বেরিয়ে পড়ি। মানে এই এরিয়াটার ভিতরে ঢুকলেই একটা মানুষ যেরকম পাগল হয়ে যায়, আমি পাগলের মতো ঘুরতে থাকি। সকালবেলা আমাকে মানুষে ধরে, মানে একজন লোক আমাকে ধরলে পরে আমি তখন বুঝতে পারি যে হ্যাঁ আমি ঠিক আছি। মানে ওই জায়গাটার মধ্যে ঢুকলে, ওনার বাড়ি এরিয়াটার মধ্যে ঢুকলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার ভিতরে আমার কোনো হিতে জ্ঞান থাকে না, এবং ঢুকার পরে ওই মানে ঢুকলেই হয়ে যায়, এবং কেউ একজন আমাকে ধরলে আমার তখন জ্ঞান আসে। আর কেউ একজন আমাকে ধরে দিনের বেলায়, এই ভাই কই থেকে আসছেন বা কিছু জিজ্ঞেস করলে, কথা বলে গায়ে হাত দিলে আমি তখন যাই। ওই মিম্বরটা কিন্তু আমি দেখি, মানে পাথরটা কিন্তু আমি দেখি, পাথর বলতে একটা দেওয়ালের মতো, যেখানে উনি বসে মানে কবিরাজি করে, ওই 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 জায়গাটা ওটার সামনে একদম পশ্চিম দিকে আমরা যেরকম মসজিদের মিম্বর বানাই, মিম্বরের মতো একটা জায়গা। আমি দিনের বেলায় যাই, এটাতে হাত দিই করতে, কিন্তু রাতের বেলায় যেতে পারি না। আমি পুনরায় সামাদ কবিরাজের কাছে আবারও আসলাম, এসে বললাম কাজের কাজ তো কিছুই হচ্ছে না, আমি তো যাইতে পারতেছি না, আমি তো এটা ধরতে পারতেছি না, আপনি প্লিজ কিছু একটা করেন, আপনি প্লিজ কিছু একটা করেন। উনি পরে আমার একটা তাবিজ পরে দেয়। তাবিজটা পড়ানোর পরে উনি বলে যে এবার তুমি যেতে পারবা, তবে ওইটার ভিতরে ঢুকলেও তোমার স্মৃতিশক্তি থাকবে, বাট আমার মনে হয় না তুমি ওটা স্পর্শ করতে পারবা। কেন পারবা না এটা তুমি গেলেই বুঝবা। এরপরে রাতে যখন আমি আবারও রওনা দিছি ভাই, আপনি বিশ্বাস করবেন না, আমি মাত্র ওনার ওই সীমানাটার মধ্যে ঢুকবো, ওই সময় আমি দেখলাম যে প্রথমত প্রায় এক যা কালো কুকুর আমাকে দৌড়াইতে ওনার বাড়ি ছাড়া করছে। ওইখান থেকে আমি আবারও গেছি, আবারও যাওয়ার পরে এইভাবে ওইখানে যাওয়ার পরে আবারও একই ঘটনা, মানে কুকুরে ধরে। তো ওই দিন সারাটা রাত আমাকে কুকুরে দৌড়াইছে, আমি ওই দিন কাটলাম। এরপরে রাতে সন্ধ্যা রাতে আমি আবারও শুরু করলাম, ট্রাই করলাম 12টার পরে ওইখানে ঢুকার জন্য, কিন্তু ঢুকতে হবে ওই সময়, ঘড়ির সময় 12টা থেকে 3টা, ওই সময়ের মধ্যে। এবং ওই সময়ের মধ্যে আমি যখন যাই তখনও আমি দেখতে পাই, কোনোদিন দেখি ভয়ানক আকৃতির একটা সাপ, যেই সাপ নর্মালি মানে মানুষ দেখলে ভয় পেয়ে যাবে, জ্ঞান হারিয়ে ফেলবে, এরকম সাপ, কুকুর, এরপরে কুমির, বাঘ, মানে বিভিন্ন প্রাণী। আমি ওনার বাড়ির এরিয়ার মধ্যে ঢুকতে পারি না। একদিন 2 দিন নয়, আমি দীর্ঘ প্রায় আপনার 20টা বৎসরের মতো আমি এই বাড়িতে এই রাত 12টা থেকে 3টা পর্যন্ত ঢোকার চেষ্টা করছি, বাট আমি পারি নাই। এবং প্রায় 19-20 বৎসরে আপনার মারা যায়, এই যে কবিরাজটা আছে, যে লাল মিয়া কবিরাজ, ওই লাল মিয়া কবিরাজ মারা যায়। লাল মিয়া কবিরাজ মারা যাওয়ার পরে লাল মিয়ার কবিরাজের ছেলে, মানে বড় ছেলে, উনি এখন কবিরাজি করে। এবং উনি কবিরাজি করে আমি বেশ কয়েকবার রাতের বেলায় ওই লাল মিয়া কবিরাজ মারা যাওয়ার পরে কিন্তু আমি যাইতে পারতাম, রাত 12টার পর আমি যাইতে পারতাম, গিয়ে আমি হাত দিতাম, করতাম। বাট ওই সময় আমি আর কোনো কিছু দেখতাম না, মানে ওই সময় পুরো ফাঁকা হয়ে গেছিলো সব। আগে যেরকম রাত 12টার পরে গেলে আমি বাঘ দেখতে পাইতাম, তারপরে বিভিন্ন ধরনের বন্য প্রাণী দেখতে পাইতাম, কুকুর দেখতে পাইতাম, সাপ দেখতে পাইতাম, এগুলো আমি দেখতে পাই না। লাল মিয়া মারা যাওয়ার পরে ওইখানে আমি তখন যাইতে পারি, ওই পাথর স্পর্শ করি, বাট আমি আর পরীর কোনো সন্ধান পাই না। তো ওনার ছেলে আছে, ওনার ছেলের সাথে একদিন আমি কথা বলি, উনি বলে আমার বাবা কি করে গেছে না করে গেছে এগুলো তার আমি জানি না, তবে আমাদের ঘরে বা আমার বাবার কাছে এই টাইপের কোনো পাথর নাই। আর আপনার যে সামাদ কবিরাজ, সেও লাস্টের দিকে, মানে সে মারা গেছে আজকে প্রায় 4 বছর হয়েছে, এই সামাদ কবিরাজের কাছে আমি লাস্টের দিকে গেছি, উনিও আর আমারে কোনো কিছু করতে পারে নাই। আর লাস্টের দিকে ওই সামাদ কবিরাজি ছেড়ে দেয়, ওনার ছেলেমেয়ের ওনার দিয়ে আর কবিরাজি করায় না। তো বর্তমানে আমি এখনও আমার অনেক বয়স হয়েছে, বয়স্ক মানুষ, তারপরেও আমি একটা রাতে ঘুমাতে পারি না। প্রতিটা রাতে আমার কাছে মনে হয় যে মানুষটা আসমান থেকে আসছে আমাদের উপকার করার জন্য, আজকে সেই মানুষটাকে আমি একটা দুষ্ট কবিরাজের জালে বন্দি করে দিয়ে গেছি। তা আমার কাছে, আমি জানি না যে লাল মিয়া কবিরাজের ছেলে আমাকে সত্য বলে না মিথ্যা বলে, নাকি সত্যি আমার আন্টি এখনও লাল মিয়ার বাড়িতেই আটকা আছে, নাহলে আন্টি কেন আমার কাছে আসে না, কী কারণে আসে না, আমি এর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। আজও আমি রাস্তায় ঘুরি, পাগলের মতো ঘুরি। এবং কয়েকদিন ধরে আমি একটা চাকরি করতেছি, সেখানকার পাশাপাশি আমার চাকরিটা হয় রাতের বেলায়। আমি আপনাকে খুলেই বলি, একটা গার্ডে চাকরি করি, তাই আপনার গল্পগুলো শুনে ভালো লাগে, সেখান থেকে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাকে বললাম। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি আমার ফোন নাম্বার আমি আপনাকে দিলাম, আপনি বললে আমি আপনার সাথে সরাসরি দেখা করব, সরাসরি কথা বলবো। যদি পারেন আমার জন্য কিছু একটা করেন,
আমার জন্য কিছু একটা করেন। মৃত্যুর আগে আমি যদি আন্টিকে ওই লাল মিয়ার কবিরাজের বাড়ি থেকে মুক্তি করতে পারি এবং একবার যদি আমি আন্টির চেহারাটা দেখতে পাই, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি আমার জীবন দশায় একটা বার ওই কিয়ানো আন্টিকে দেখতে চাই। যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করবেন। যদি ওরকম কোনো সুযোগ থাকে বা আপনার কাছে কোনো কবিরাজ থেকে থাকে যে আমাকে আমার আন্টির সাথে দেখা করাই দিতে পারবে, একটু জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই সিরাজুল ইসলামের জীবনের এই ভয়ঙ্কর রকম বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। দেখেন, এই ভৌতিক গল্পগুলো বা এই প্যারানর্মাল গল্পগুলো আসলেই বিশ্বাস করা কঠিন। আপনি অনেকেই যখন কমেন্ট করেন জাপন ভাই এটা আমার কাছে বিশ্বাস হয় না, আর আমার কাছেও আসলে কেন জানি বিশ্বাস হতে চায় না। কিন্তু যাদের গল্প, যখন ওদের সাথে কথা বলি, ওদের কথা বলার ধরন থেকে, ওদের চোখের দিকে তাকায়, ওদের কণ্ঠ শুনতে পাই, তখন আমার কাছে মনে হয় যে না, আসলেই লোকের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। সিরাজুল ইসলামের গল্পটা সত্যি একটা তাজ্জব, অবাক করার মতো একটা গল্প, যেটা আমার কাছে মনে হয় যে আমাকে আসলেই অবাক করেছে। তবে সিরাজুল ইসলামের শেষ বেলায় যখন তার কিয়ানো আন্টির সাথে দেখা হয়, তিনি বলেছিলেন যে তুমি ইবার কাছ থেকে ফিরে আসো। বাট সিরাজুল ইসলাম যদি সেই লাস্ট কথাটা শুনতো, তাহলেই হয়তো মুক্তি পেত। বাট আমি বুঝলাম না কিছু বিষয় এখানে। এটা সিরাজুল ইসলাম ভাইকেও আমি প্রশ্ন করেছিলাম, তিনিও এটার কোনো ব্যাখ্যা দিতে পারে না। আমি বললাম যে কেন উনি লাস্টের দিকে আসলো না? উনি তো আগে তো প্রতিদিনই আসতো, এরপরে হঠাৎ আসা কেন বন্ধ করলো? আর উনি চাইলে তো ওনার পাথরটাকে উনি প্রোটেক্ট করতে পারতেন, সেভ করতে পারতেন, সেটা কেন করলো না? আর এখানে আরেকটা জিনিস বলো, লাল মিয়া কিন্তু ওর শরীরে সবসময় কি জানি স্পর্শ করাইতো। হয়তো এমনও হতে পারে যে লাল মিয়া ওই ইয়েকে আপনার সিরাজুলকে বন্দি করে ফেলেছে, এবং সিরাজুলের আশেপাশে যাতে আর পরীটা আসতে না পারে, ওরে কোনো নতুন ইনফরমেশন দিতে না পারে, এই জন্য সম্ভবত ওকে বন্দি করে ফেলা হয়। মানে সিরাজুল ইসলামকে একটা মন্ত্রের আন্ডারে নিয়ে আসা হয় এবং পাথরটাকে উনি সিরাজুল ইসলামের ভিতর থেকে কোনো না কোনোভাবে বের করে নিয়ে যায়। যাই হোক, গল্পের সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে। তবে আমি এটাই বলবো যে প্রতিটা গল্প থেকে কিছু শেখার জন্য চেষ্টা করেন। শুধুমাত্র বইয়ের প্রতি দুর্বল হয়ে এই জন্য অতি কারো প্রতি খুব বেশি দুর্বল হতে নেই। আমরা বলি যে বিস্কিটের মধ্যে আমরা চায়ের মধ্যে আমরা যখন বিস্কিট ভিজিয়ে খাই, সেই বিস্কিট যদি আমরা বেশিক্ষণ চায়ের মধ্যে ডুবিয়ে রাখি, তবে এটা আর খাওয়া যায় না, এটা ওই চায়ে খেয়ে নেয়। তো এই জন্য নিজেকে অন্য কারো উপরে কোনোভাবেই ডিপেন্ড করা যাবে না। এই দুনিয়াতে আপনি শুধু আপনাকে ভালোবাসবেন, আর যেদিন আপনি আপনাকে ভালোবাসতে পারবেন, গোটা দুনিয়া আপনাকে ভালোবাসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়। ইনশাআল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।